আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস কেমিস্ট্রি চ্যাপ্টার 7 লেকচার 3 তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আগে আমার ছোট্ট পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে সামির। আমি বর্তমানে বুয়েটে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল হচ্ছে নটরডেম কলেজ। আমি হচ্ছে গ্রুপ 1-এ ছিলাম। এই হচ্ছে আমার ছোট্ট পরিচয় ভাইয়াটা। তো আমরা এখন যেটা একটু করব ভাই, সেটা হচ্ছে এই চ্যাপ্টার 7 এর লেকচার 3 তে এসে আমরা দেখার চেষ্টা করব যে কোন ধরনের টপিকগুলো থেকে আমাদের আসলে একটু ব্যতিক্রম টাইপের কোশ্চেন এসে থাকে। যে ক্লাস 8 এর পড়াশোনাগুলোকে যদি আমরা একটু রিপিট করি এবং সেই সাথে এগুলোর সঙ্গে যদি আরেকটু অ্যাড করি, তাহলে আমরা এই বিক্রিয়াগুলো আর একটু ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমরা ক্লাস 8-এ শিখে এসেছিলাম যে সংযোজন বিক্রিয়া কি জিনিস, যে একাধিক যৌগ বা মৌল মিলে যদি একটা যৌগ তৈরি করে, তাহলে তাকে আমরা বলতেছি হচ্ছে সংযোজন বিক্রিয়া। যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, এও কিন্তু হচ্ছে কি একটা মৌল। মৌল মানে হচ্ছে মৌলিক পদার্থ, যাকে ভাঙলে তুমি আর অন্য কোনো পদার্থ কিন্তু পাবে না। অক্সিজেন হচ্ছে আমাদের আরেকটা মৌল, ওকে ভাঙলেও কিন্তু কি ভাই আমরা আর কোনো পদার্থ পাচ্ছি না। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমার তৈরি করতেছে পানি। এই পানি হচ্ছে কি একটা যৌগ। তাহলে ছিল কি, ছিল হচ্ছে একাধিক মৌল তৈরি করতেছে কি একটা যৌগ। এই বিক্রিয়াকে আমরা কি বলছি? এই বিক্রিয়াকে আমরা বলছি হচ্ছে সংযোজন বিক্রিয়া। একইভাবে আমি যদি বলি যে হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2HCl তৈরি করছে, তো এখানে HCl হচ্ছে একটা যৌগ, তাই না? আর ক্লোরিন হাইড্রোজেন এরা কি ছিল? একাধিক মৌল ছিল। এখান থেকে আমাদের একটা যৌগ কিন্তু তৈরি হচ্ছে। তাহলে ভাই তুমি চিন্তা করে দেখো, আমরা এই যে দুটো বিক্রিয়া, এই দুটো বিক্রিয়াকে তো সংযোজন বিক্রিয়া বলছি। এই দুটো বিক্রিয়াকে তো সংযোজন বিক্রিয়া বলা হচ্ছে। তারপরেও তুমি যেটা মনে রাখো, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, কি বিক্রিয়ার ক্ষেত্রে? সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যখন শুধুমাত্র মৌল মৌল যুক্ত হয়ে যৌগ তৈরি করে, তার মানে সংযোজন বিক্রিয়ায় যখন আমরা দেখছি যে দুইটা মৌল একসাথে যুক্ত হয়ে আমাদের একটা যৌগ তৈরি করতেছে, তখন সেইটাকে আমরা বলি হচ্ছে, এই সংযোজন বিক্রিয়াটার আমরা একটা স্পেশাল নাম দিয়েছি। এটাকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া। এটাকে আমরা বলি কি? সংশ্লেষণ বিক্রিয়া। যে দুটো মৌল যখন একসঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করছে, সেটাকে আমরা বলি সংশ্লেষণ বিক্রিয়া। ফর এক্সাম্পল, এই যে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন, এগুলো কি ছিল? মৌল ছিল। তাহলে দুইটা মৌল যখন একসাথে কি করছে? যৌগ তৈরি করছে। এটা কি একটা সংশ্লেষণ বিক্রিয়া, প্লাস একই সাথে কি? সংযোজন বিক্রিয়া। সংযোজনও বলা যাবে, সংশ্লেষণও বলা যাবে। কিন্তু এখন তুমি চিন্তা করো, দেখো যে আমি যদি বলি এই যে ফেরাস ক্লোরাইড, ও যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে FeCl3 তৈরি করছে, যখন ও FeCl3 তৈরি করছে, তখন কি হচ্ছে? তখন আমরা দেখতেছি যে ও হচ্ছে একটা যৌগ, তাই না? ও কি? একটা যৌগ। আর ও কি ছিল? একটা মৌল ছিল। তাহলে যৌগ আর মৌল মিলে যখন নতুন একটা যৌগ তৈরি করছে, যখন নতুন একটা যৌগ তৈরি হচ্ছে, কিসের? একটা যৌগ একটা মৌল একসাথে করে নতুন একটা যৌগ তৈরি করছে, এইটাকেও কিন্তু আমরা বলছি সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো? সংযোজন বিক্রিয়া। কিন্তু এইটাকে কিন্তু সংশ্লেষণ বলা যাচ্ছে না। এইটাকে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারতেছি না। কেন সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারছি না? কারণ যৌগের সাথে মৌল মিলে আমাদের নতুন একটা যৌগ হচ্ছে এই জায়গায় তৈরি হচ্ছে, এটা শুধু সংযোজন। কিন্তু যদি আমরা দেখতাম যে একাধিক মৌল একসঙ্গে যুক্ত হয়ে একটাই যৌগ তৈরি করছে, সেই ক্ষেত্রে নাম হতো কি বলতো? সংশ্লেষণ প্লাস সংযোজন, দুইটা বিক্রিয়া। এইবার একইভাবে আমরা যদি একটু উল্টাটায় যাওয়ার চেষ্টা করি, যে আমি যদি দুইটা এক্সাম্পল দিই, যে PCl5 এইখান থেকে PCl3 প্লাস Cl2 তৈরি করলো, ওকে ভালো কথা। আর পানি, পানি থেকে হচ্ছে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করলাম। আবার ধরো আমি বললাম KClO3 পটাশিয়াম পারক্লোরেট, সরি পটাশিয়াম ক্লোরেট, আর KClO4 হচ্ছে পটাশিয়াম পারক্লোরেট। এর নাম হচ্ছে পটাশিয়াম পারক্লোরেট, আর এটার নাম হচ্ছে পটাশিয়াম
ক্লোরেট। তাহলে পটাশিয়াম ক্লোরেটকে তুমি যদি তাপ দাও, কেসিএল তৈরি করবে আর অক্সিজেন গ্যাস তৈরি করবে। আর KClO4 কে যদি তুমি তাপ দাও, তাহলে কেসিএল আর অক্সিজেন গ্যাস আমাদের তৈরি হবে। দুই ক্ষেত্রেই 2 2 থাকবে, তাহলে এখানেও 2 এখানেও 2। এবং যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই জায়গায় যেটা বলতে পারি যে KClO4, তাহলে এখানে আমরা যদি এখন ব্যালেন্স করতে চাই আমাদের একটা 4 দিতে হচ্ছে, আর উপরেরটা যদি ব্যালেন্স করতে চাই তাহলে আমাদের এখানে একটা 3 দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যদি ব্যালেন্সটা এই জায়গায় কাটাকাটি করি তাও কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কথা না ভাইয়া। আমি যদি জাস্ট খালি বলি KClO4 KCl আর হচ্ছে 2O2 তৈরি করছে তাও হবে। আচ্ছা, আমাদের মূল ব্যাপারটা হচ্ছে ভাই একটু বোঝার চেষ্টা করি। ছিল কি, ছিল হচ্ছে আমাদের একটাই যৌগ। যৌগ কয়টা ছিল? একটাই। এই যে PCl5, এই যে H2O, এই যে KClO3 KClO4, যৌগ কয়টা? একটা। এইটা ভেঙে কি হচ্ছে, একাধিক যৌগ পাইতে পারি, অথবা যৌগ মৌল মিক্স আকারেও পাইতে পারি, তাই না? যৌগ আর মৌল পাচ্ছি, আবার শুধু যেটা মৌল মৌল কিন্তু আমরা এই জায়গায় পাচ্ছি, তাই না? তাহলে একটা যৌগ ছিল, সেইটা ভেঙে কি হচ্ছে ভাই, সেইটা ভেঙে আমাদের হয় দুইটা মৌল মৌল তৈরি করছে, অথবা একটা যৌগ একটা মৌল কিন্তু আমাদের এই জায়গায় তৈরি হচ্ছে। তাহলে তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগাও ভাই, তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগাও। একটা যৌগ, সেখান থেকে যখন একাধিক যৌগ বা মৌল তৈরি হয় তাকে আমরা বলতেছি বিয়োজন বিক্রিয়া। তাকে কি বলতেছি? বিয়োজন বিক্রিয়া। আর যখন তুমি দেখবা একটা যৌগ থেকে দুইটা মৌল তৈরি হয়, এটার নাম হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। এটার নাম কি ভাই? বিশ্লেষণ বিক্রিয়া, ঠিক আছে? যেমন আগেরটা কি ছিল? সংশ্লেষণ বিক্রিয়া, তাই তো? আগেরটা ছিল সংশ্লেষণ বিক্রিয়া, এটাকে আমরা বলছি বিশ্লেষণ বিক্রিয়া, যে একটা যৌগ ভেঙে দুইটা আলাদা আলাদা কি করছে বলতো, মৌল তৈরি করছে। তাহলে প্রথম বিক্রিয়াটা হচ্ছে শুধুমাত্র বিয়োজন বিক্রিয়া। কেন? একটা পদার্থ ভেঙে একটা যৌগ আর একটা মৌল তৈরি করছে। আর পরেরটা হচ্ছে কি আমাদের বলতো, বিশ্লেষণ বিক্রিয়া, প্লাস হচ্ছে কি বলতো ভাই আমাদের বিয়োজন বিক্রিয়া। কেন? একটা যৌগ ভেঙে সে একটা মৌল তৈরি করছে, এবং আরো একটা মৌল কিন্তু সে এই ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে বলতো আমাদের তৈরি করছে। তাহলে এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের নেক্সট যে বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটা হচ্ছে কিভাবে বলতো, প্রতিস্থাপন বিক্রিয়া। এগুলো কিন্তু আমাদের ক্লাস 8 এর পড়াশোনা, তাই না? আমরা জাস্ট খালি একটু কি করছি, রিভাইজ দিচ্ছি যে প্রতিস্থাপন বিক্রিয়াটা কি। প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে যে আমাদের কোনো একটা মৌল বা যৌগমূলক থেকে অন্য কোনো মৌল বা যৌগমূলক সরাই দিবে। ভাই বুঝলাম না, একটু বুঝাই দেন। সাপোজ আমি যদি বলি যে আমাদের সোডিয়াম সালফেট, ওর সঙ্গে আমরা কাকে যোগ করছি? ওর সঙ্গে হচ্ছে আমরা সাপোজ হচ্ছে কাকে দেওয়া যায় বলতো ভাই, সিলভার ক্লোরাইড। সাপোজ সাপোজ আমি বললাম সিলভার ক্লোরাইড হচ্ছে দিচ্ছি। তাহলে এই জায়গায় আমরা যেটা দেখতে পাই, এই যে সোডিয়ামটা, ও কি করবে, এই সিলভারটাকে সরাবে এবং নিজে কিন্তু ওই জায়গাটা দখল করবে, তাই না? নিজে হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে আমাদের দখল করবে। সিলভারের জায়গাটা কে দখল করলো? সোডিয়াম হচ্ছে দখল করলো। এবং আরেকটা ঠান্ডা মাথায় তুমি চিন্তা করো, আমরা সিলভারকেও বলতে পারি তুমি সোডিয়ামের জায়গাটাকে কি করে ফেলেছো ভাই বলতো, দখল করে ফেলেছো, এবং সিলভার সালফেট তৈরি করে ফেলেছো। কি তৈরি করে ফেলেছো ভাই বলতো? সিলভার সালফেট তৈরি করে ফেলেছো। তাহলে আমরা এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি হচ্ছে ভাই বলতো, সোডিয়াম ও সিলভারকে প্রতিস্থাপন করছে, সিলভার আবার সোডিয়ামকে কি করছে, প্রতিস্থাপন করছে। তাহলে দুইজন দুইজনকে প্রতিস্থাপন করছে। এই রকম যখন বিক্রিয়া হবে তখন সেইটার একটা স্পেশাল নাম আছে, এইটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া ভাই? দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কি জিনিস? যখন দেখবে আমি একজনকে প্রতিস্থাপন করছি, আবার তুমি আরেকজনকে প্রতিস্থাপন করছো, একই সঙ্গে দুইজন দুইজনকে প্রতিস্থাপন করছি, তখন এর নাম হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। এখন তাহলে তুমি একটু চিন্তা করো ভাই, তাহলে খালি প্রতিস্থাপন কি, তাই না? এটা হচ্ছে প্রশ্ন, যে ভাই খালি প্রতিস্থাপনটা কি। যেমন আমি যদি বলি জিঙ্ক ও হচ্ছে
হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আর হচ্ছে হাইড্রোজেন তৈরি করছে। তাহলে এই যে দেখো ভাই, আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে জিঙ্ক কি ছিল, একটা মৌল ছিল, তাই না? জিঙ্ক কি একটা মৌল। হাইড্রোজেন সালফেট বা H2SO4, তাই না? H2SO4 কে কি আমরা কি বলি? সালফিউরিক অ্যাসিড, তাই তো? H2SO4 কি? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের সাথে যখন জিঙ্কটা বিক্রিয়া করছে, তখন কিভাবে বিক্রিয়া করছে ভাই একটু দেখি। এই যে মৌলটা, এই যে আমাদের এখানে একটা যৌগ যে ছিল, এই যৌগটার এই হাইড্রোজেনটাকে সে কি করছে, এখান থেকে প্রতিস্থাপিত করছে বা সরায় ফেলছে, তাই না? কি করছে বা বলতো? প্রতিস্থাপিত করছে বা সরায় ফেলছে। জিঙ্কটা হাইড্রোজেনটাকে এখান থেকে সরায় ফেলে নিজেই জায়গাটা দখল করতেছে এবং আমাদের তৈরি করতেছে কি, জিঙ্ক সালফেট নামে একটা পদার্থ তৈরি করতেছে। তার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করতেছে, তার সাথে সাথে কি, হাইড্রোজেন গ্যাসটাকে সে তৈরি করতেছে। তার মানে কমন সেন্স আমাদেরকে বলে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করছে, তখন হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে নিজেই জায়গাটায় ছিল এবং হাইড্রোজেন গ্যাসটাকেও সে কি করছে বলতো ভাই? তৈরি করছে। তাহলে কোনো একটা মৌল, ঠিক আছে ভাই, কোন একটা মৌল, এই ক্ষেত্রে হচ্ছে জিঙ্ক, এটা কিন্তু একটা যৌগমূলক হইতে পারতো। যে জিঙ্কই সবসময় নিতে হবে বা মৌলই নিতে হবে এমন কোনো ব্যাপার না। অপর কোন মৌল বা যৌগমূলককে, এই যে জিঙ্কটা H2SO4 এর হাইড্রোজেনটাকে সে কি করেছে ভাই বলতো? সরিয়ে ফেলছে, ফেলে নিজেই জায়গাটা দখল করে নিয়েছে। তাহলে এই যে বিক্রিয়াটা আমার হইলো, তাহলে এখানে মৌল কাকে সরিয়েছে বলতো ভাই? মৌলকে সরিয়েছে, তাই না? এই যে জিঙ্ক একটা মৌল, ও হাইড্রোজেনকে কি করেছে, আরেকটা মৌল সরিয়ে ফেলেছে। তাহলে একটা মৌল আরেকটা মৌলকে সরাইছে, এই জন্য এটাকে আমরা কি বলছি বলতো ভাই? প্রতিস্থাপন বিক্রিয়া। এবং এখানে কিন্তু আমরা আরো একটা সিম্পল এক্সাম্পল দিতে পারতাম। কি রকম? ধরো আমি বললাম যে আমার ছিল হচ্ছে সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামের সঙ্গে ধরো যে আমরা বিক্রিয়া করছি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে? বা কোন জায়গায় ধরো যে সালফেটের কথা বাদ দিলাম, ঠিক আছে, সালফেটের কথা বাদ দিলাম, এই সোডিয়ামটার সঙ্গে আমরা কি করছি বলতো? অ্যামোনিয়াম প্লাস, ঠিক আছে, সোডিয়াম অ্যামোনিয়াম প্লাস, আর এখানে হচ্ছে ক্লোরিন মাইনাস। সাপোজ আমি বললাম এই সোডিয়ামটা কিন্তু চাইলে অ্যামোনিয়াম প্লাসকে যদি সরায়, সোডিয়াম যদি অ্যামোনিয়াম প্লাসটাকে সরায় এবং নিজে যদি ওই জায়গাটা দখল করে, তাই না, নিজে যদি ওই জায়গাটা দখল করে, তাহলে আমরা বলবো একটা মৌল একটা যৌগ মূলককে কিন্তু কি করেছে ভাই বলতো? সরিয়ে ফেলছে। ধরো সাপোজ এরকম কোনো বিক্রিয়া আছে কিনা আপাতত মনে পড়ছে না, কিন্তু যদি সাপোজ আমরা লেট অ্যাজিউম করে নিচ্ছি যে আমাদের একটা মৌল ছিল কে, সোডিয়াম, ও কোন একটা যৌগমূলক যেটা ওর থেকে পাওয়ার কি কম, অন্য কারো পাওয়ার, যার পাওয়ার কম, তাকে কি করেছে, ধাক্কা দিয়ে সরায় ফেলছে, সরায় ওই জায়গাটা কি করছে, দখল করছে। তাহলে তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলতাম বলতো ভাইয়া? প্রতিস্থাপন বিক্রিয়া বলতাম। তার মানে একদম শর্টকাটে আমরা কি বলতে পারি ভাই? শর্টকাটে বলতে পারি একজন পাওয়ারফুল লোক, একজন পাওয়ারফুল লোক কম পাওয়ারফুল একজন লোককে সরায় ফেলবে, কম পাওয়ারফুল লোককে সরাবে, কম পাওয়ারফুল লোককে সরাবে। এইটাকেই হচ্ছে কি আমরা বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তাহলে বানানটা একটু ঠিক করে দিচ্ছি ভাইয়া, যে এই জায়গায় লোককে বানানটা যদি একটু বলার চেষ্টা করি, যে একজন পাওয়ারফুল লোক একজন কম পাওয়ারফুল লোককে যদি সরায়, ওই জায়গাটা দখল করে, তাকে আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। এইবার আসি দহন বিক্রিয়া। দহন কথাটার মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। তাহলে তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি, দেখি একটু বলো তো ভাই। এই যে, তোমাকে আমি একটা প্রশ্ন করলাম যে কার্বন প্লাস অক্সিজেন, ঠিক আছে, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়াটা তো আমরা সবাই জানি। আরেকটা ধরো তোমাকে বললাম CH4 প্লাস অক্সিজেন, কার্বন প্লাস H2, কার্বন প্লাস H2, সাপোজ এই রকম একটা বিক্রিয়া তোমাকে আমি দিছি। এইবার তুমি বলো কোনটা দহন বিক্রিয়া, কোনটা দহন বিক্রিয়া? আমরা যেটা বলবো ভাই,
প্রথমটা হচ্ছে পূর্ণ দহন। এটা হচ্ছে কি ভাই বলতো? পূর্ণ দহন বিক্রিয়া, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণ দহন করে, তাই এটা হচ্ছে কি পূর্ণ দহন বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া ভাই বলতো? পূর্ণ দহন বিক্রিয়া। এই যে দেখো আমাদের কার্বনটা ছিল, ঠিক আছে, কার্বনটা ছিল, এই কার্বনটা কি করেছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হয়েছে, ঠিক আছে ভাই, তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইড যখন তৈরি হয়েছে তখন আমরা কি বলতে পারি ভাই? আমাদের কমন সেন্স যেটা বলে যে এইখানে যতটুকু কার্বন ছিল ততটুকু কার্বন ভালোভাবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাই অক্সাইড যৌগটা তৈরি করছে। কি তৈরি করছে ভাই বলতো? আমাদের কার্বন ডাই অক্সাইড যৌগটা তৈরি করছে। কিন্তু CH4 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ভালোভাবে কিন্তু পুড়তে পারেনি, ভালোভাবে ও পুড়তে পারেনি। তাহলে ভালোভাবে যেহেতু পুড়তে পারেনি, সো এখানে কিন্তু দেখো কার্বনের কোনো অক্সাইডও তৈরি করতে পারেনি, তাই না? নো অক্সাইড অফ কার্বন, কার্বনের কোনো অক্সাইডও কিন্তু ও তৈরি করতে পারেনি। ও জাস্ট কি করছে? অক্সিজেনের সঙ্গে পুড়ে এই হাইড্রোজেন গুলোকে হচ্ছে সে ছেড়ে দিছে। কার্বনটা কি করছে? ওর সাথে যে হাইড্রোজেন গুলো ছিল সেই হাইড্রোজেন গুলোকেও কি করেছে বা বলতো? হাইড্রোজেন গুলোকে হচ্ছে ও ছেড়ে দিছে। তাহলে তুমি আমাকে একটা কমন সেন্স দিয়ে বলো যে নিচেরটা ভালোভাবে পূর্ণভাবে দহন করতে আমার পারেনি, ভালোভাবে পূর্ণভাবে ও দহন করতে পারেনি, এই জন্য ওর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আংশিক দহন। কি হয়েছে ভাই একটু বলো তো? আংশিক দহন। আংশিক দহন কি জিনিস? যে আমার একটা জৈব যৌগ ছিল, ও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আমার ভালোভাবে অক্সাইড তৈরি করতে পারেনি, প্লাস পুড়তে পারেনি, তখন কিন্তু এই জিনিসটার নাম হচ্ছে আংশিক দহন। তার মানে আমাদের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা আছে। কি ভুল ধারণা জানো? যে আমরা ভাবি যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলেই মনে হয় দহন বিক্রিয়া। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে কি, যে আমার অবশ্যই অবশ্যই যেটা লাগবে ভাই সেটা হচ্ছে অক্সাইডে পরিণত হবে এবং পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও আমাদের এই জায়গায় থাকতে হবে। কি থাকতে হবে ভাই বলতো? পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনকে কিন্তু থাকতে হবে। যেমন আমি যদি বইয়ের সংজ্ঞাটা তোমাদেরকে একটু মনে করায় দেওয়ার চেষ্টা করি, তাহলে বইয়ের সংজ্ঞাটায় লেখা ছিল যে আমাদের কোনো মৌল বা যৌগকে বাতাসের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। তার মানে তারা বলতে চাচ্ছে এই যে আমাদের CH4, এই CH4 কে অক্সিজেনের সাথে এমন ভাবে বিক্রিয়া করাতে হবে যাতে কার্বন ডাই অক্সাইড এবং পানি দুইটাই কি হয়? আমাদের তৈরি হয়। এই যে কার্বনটা, ওরও কিন্তু একটা অক্সাইড, হাইড্রোজেনটা ওরও কিন্তু একটা অক্সাইড বা পানি আমরা তৈরি কিন্তু এই জায়গায় করেছি, ঠিক আছে? আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি ভাই সামারি করেন, সামারিটা হচ্ছে এই জায়গায় কার্বনটা অক্সিজেনের সঙ্গে পূর্ণ মাত্রায় দহন হয়েছে। তার মানে কি? পর্যাপ্ত অক্সিজেন পাইছে, তাই তো? পর্যাপ্ত অক্সিজেন পাইছে, প্লাস হচ্ছে কি ও একটা অক্সাইড কিন্তু তৈরি করতে পারছে। কিন্তু এই জায়গায় কিন্তু CH4টা অক্সিজেন পর্যাপ্ত নাই। এখানে পর্যাপ্ত অক্সিজেন না থাকার কারণে ও কিন্তু পুড়তেই পারতিছে না। এবং এইটা কি জানো? যে এই কার্বনটা কি জানো? ওই যে দেখবে রান্না করার পর পাতিলের নিচে কি থাকে? কালি জমে থাকে না? সেই কালিটাই হচ্ছে আমাদের এই কার্বনটা। এই কার্বনটা কি বলতো? সেই কালিটা, ঠিক আছে? তার মানে পর্যাপ্ত অক্সিজেন কিন্তু ও পায়নি, দ্যাটস ওয়াই ও কিন্তু ভালোভাবে আমাদের কি করতে পারেনি? পুড়তে পারে নাই এবং কার্বনের কোনো অক্সাইডও তৈরি করতে পারেনি। তাহলে দহন বিক্রিয়ার শর্ত হচ্ছে আমার অক্সিজেনটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে যাতে আমার যতটুকু পদার্থ আমরা নিয়েছি সেই পদার্থটা ভালোভাবে যাতে তার অক্সাইডে কি করতে পারে? পরিণত হতে পারে। আচ্ছা, এইবার তাহলে আমরা কতগুলো বোর্ড কোশ্চেন সলভ করি। আমাদেরকে বলা হচ্ছে মার্কারি Hg, যার জারণ সংখ্যা হচ্ছে এখানে 0, এই জায়গায় Cl2 একজনের জারণ সংখ্যা -1, তাহলে -1 × 2 = -2। তাহলে Hg এর জারণ সংখ্যা কি হবে? +2 হবে, তাই তো? Hg এর জারণ সংখ্যাটা কি হবে? +2 হবে। এখন তুমি চিন্তা করে দেখো, যখন আমার Hg2Cl2 হচ্ছে, ঠিক আছে, এটা ছিল হচ্ছে মার্কিউরিক
ক্লোরাইড, ঠিক আছে? যখন Hg2+ আর Cl- তৈরি করলো HgCl2, এর নাম হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, মার্কিউরিক ক্লোরাইড। আর যখন আমাদের Hg+Cl- আমার HgCl তৈরি করেছে, এবং HgClটা একা একা থাকতে পারে না, আরেকটা HgCl এর সাথে যুক্ত হয়ে Hg2Cl2 তৈরি করেছে, তখন এইটাকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মার্কিউরাস ক্লোরাইড, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি ভাই বলতো? মার্কিউরাস ক্লোরাইড, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি জানো, অনেকটা হচ্ছে Fe যখন 2+, ওর নাম কি হয় বলতো ভাই? ফেরাস, তাই তো? আর Fe যখন 3+, ওর নাম কি হয় ভাই বলতো? ফেরিক হয়। অনেকটা হচ্ছে ওই রকম একটা ব্যাপার, ঠিক আছে? যে Hg যখন 2+, তখন সেটাকে আমরা বলি মার্কিউরি, আর Hg যখন খালি প্লাস, সেইটাকে আমরা বলি হচ্ছে কি বলতো ভাই? সেটাকে আমরা বলি হচ্ছে মার্কিউরাস, ঠিক আছে? মার্কিউরাস ক্লোরাইড, তাই তো? মার্কিউরাস ক্লোরাইড হিসেবে আমরা এটাকে চিহ্নিত করি। তাহলে এই যে তুমি একটু ভালো করে খেয়াল করো ভাইয়া, যে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই বিক্রিয়াটাকে আদৌ কোনো জারণ বিজারণ বিক্রিয়া কিনা, সেইটার দিকে হচ্ছে আমরা একটু তাকানোর চেষ্টা করছি। তাহলে হ্যাঁ, এখানে দেখো Hg এর জারণ সংখ্যা 0 ছিল, এই জায়গায় Hg এর জারণ সংখ্যা কত? +2 হয়ে গেছে। এবং তুমি যদি খেয়াল করো যে Hg0, HgCl2, এখানে Hgটা হচ্ছে +2, এবং ক্লোরিনের কি অবস্থা? -1 × 2 = -2। ওরা দিন শেষে কি তৈরি করতেছে? দিন শেষে তৈরি করছে Hg2Cl2। তাহলে Hg2Cl2 যখন হচ্ছে, তখন একটু ভালো করে খেয়াল করবা, এই যে Cl2, ও কিন্তু -1 × 2 -2 আছে, কিন্তু Hg2টা কি হয়ে গেছে ভাই বলতো? +1 × 2 = +2। তাহলে দেখো, আগে ছিল 0, এখন হয়েছে কি একজনের +1। আগে ছিল কি ভাই বলতো? আগে ছিল হচ্ছে আমাদের +2, এখন হয়ে গেছে কি +1, তাই না? তার মানে একটা Hg0 ছিল, ও ইলেকট্রন ত্যাগ করে Hg+ পরিণত হয়েছে। আর একটা Hg2+ ছিল, ও একটা ইলেকট্রন গ্রহণ করে Hg+ পরিণত হচ্ছে। তার মানে অবভিয়াসলি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। ভাইয়া, এটা কি কোনো সংযোজন বিক্রিয়া? অবভিয়াসলি। এখানে পদার্থ কয়টা ছিল? একটা মৌল, তাই তো? একটা মৌল ছিল, এবং তার সাথে সাথে কি একটা যৌগ আমরা দেখতে পারতেছি, তাই না? ও কি ছিল? একটা যৌগ ছিল। তাহলে মৌল আর যৌগ মিলে একসাথে যুক্ত হয়ে কয়টা যৌগ তৈরি করতেছে? একটা যৌগ তৈরি করতেছে। তাহলে মৌল আর যৌগ মিলে একটা যৌগ তৈরি করতেছে, অবভিয়াসলি ও কি একটা সংযোজন বিক্রিয়া। যেটা হবে না সেটা হচ্ছে দহন বিক্রিয়া। তাহলে অ্যান্সার কি? 1 and 2। অ্যান্সারটা কি বলতো? 1 and 2। তাহলে এইবার যদি আসি, ক্যালসিয়াম একটা ধাতু অক্সিজেন গ্যাস ওয়াই তৈরি করছে, এটা কি ধরনের বিক্রিয়া? আমি বলবো ভাই এটা কি দহন বিক্রিয়া? হ্যাঁ, অক্সিজেনের সঙ্গে, যেহেতু এখানে কোনো কিছু বলেই নেই, আমরা ধরে নিতে পারি এখানে অক্সিজেনের অভাব নেই, তাই তো? আমরা ধরে নিতে পারি এখানে অক্সিজেনের অভাব নেই। কেন? কারণ আমাদের প্রশ্ন আসলে কিছু মেনশন করে। তাহলে ক্যালসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। কি তৈরি করছে ভাই বলতো? ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। তাহলে অবভিয়াসলি এটা একটা দহন বিক্রিয়া, ঠিক আছে? এখন তুমি চিন্তা করে দেখো, ক্যালসিয়াম একটা মৌল, আবার অক্সিজেন ও হচ্ছে কি? ও হচ্ছে একটা মৌল। তাহলে দুইটা মৌল একসঙ্গে একটা যৌগ তৈরি করছে। তাহলে মৌল মৌল থেকে যখন যৌগ হচ্ছে, অবশ্যই কি এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া, 100% গ্যারান্টেড, কোনো সমস্যা নাই। এরপরে দেখো বলছে এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, ঠিক আছে। তো কিভাবে? এই যে ক্যালসিয়াম, ওর জারণ সংখ্যা 0, অক্সিজেন ওর জারণ সংখ্যা 0, ক্যালসিয়াম অক্সাইড ওর জারণ সংখ্যা +2, অক্সিজেনের -2। তার মানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? 1 2 3। এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া, একটা সংশ্লেষণ বিক্রিয়া, একটা দহন বিক্রিয়া। এইবার যদি আসি ভাইয়া, সংশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞাটা যদি একটু দিতেন, তাহলে এই যে আমরা সংজ্ঞাটা অলরেডি পেয়ে গেছি। সেটা কি? যে যে সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হচ্ছে এবং যৌগ গঠন করতেছে, তাদেরকে আমরা বলছি সংশ্লেষণ বিক্রিয়া।
যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল দেই, যে Fe প্লাস ক্লোরিন তৈরি করলে হচ্ছে FeCl2, এটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া এবং সংশ্লেষণ বিক্রিয়া। সংযোজন প্লাস হচ্ছে কি ভাই বলতো, সংশ্লেষণ বিক্রিয়া। কিরকম একটু উদাহরণ দেন ভাইয়া। Feটা কি ছিল, একটা মৌল ছিল, ক্লোরিনটা কি ছিল, একটা মৌল ছিল, তাহলে দুইটা মৌল কি তৈরি করতেছে, একটা যৌগ তৈরি করতেছে। তাহলে একটাই যৌগ তৈরি হচ্ছে কোথা থেকে, দুইটা মৌল একসঙ্গে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি একটা সংশ্লেষণ বিক্রিয়া। 100% কারেক্ট আছে। তাহলে এইবার যদি আসি, একটা উদ্দীপক আমাদের দেওয়া আছে, ক্যালসিয়াম প্লাস অক্সিজেন ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। বলছে 2 নং বিক্রিয়াটি কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। 1 নাম্বার ভাইয়া, এটা একটা দহন বিক্রিয়া, তাই তো? এটা কি ভাই বলতো, একটা দহন বিক্রিয়া। কেন দহন বিক্রিয়া বলা আছে, একটা মৌল ক্যালসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যখন ক্যালসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে, তখন ক্যালসিয়ামটার আমরা কি পাচ্ছি, ক্যালসিয়ামের ক্যালসিয়ামের অক্সাইডটাকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের দহন বিক্রিয়ার সংজ্ঞাটা কি ছিল, যে কোনো একটা মৌলকে পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে প্রতিটি উপাদানের অক্সাইড তৈরি করলে যে বিক্রিয়াটা হয় তাকে আমরা বলতেছি দহন বিক্রিয়া। আমি দহন বিক্রিয়ার সংজ্ঞাটা যদি আরো একবার একটু বলার চেষ্টা করি, যে দহন বিক্রিয়ার সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে ভাই, দহন বিক্রিয়ার সংজ্ঞাটা দাঁড়াচ্ছে যে আমাদের ভালো করে একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমার কোন একটা যৌগ বা কোন একটা মৌলকে, ঠিক আছে, কোন একটা যৌগ বা কোন একটা মৌলকে বাতাসের অক্সিজেনের সাথে, তাহলে আমরা এখানে কি নিয়েছি ভাই, একটা মৌলকে নিয়েছি। তাহলে এই মৌলটাকে কি করছি, বাতাসের যে অক্সিজেন, সেই বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে তাকে আমরা পুড়াচ্ছি, তাই না? পুড়ায় কি বানাচ্ছি আমরা, তার অক্সাইডে পরিণত করছি, ক্যালসিয়াম আর অক্সাইডে পরিণত করছি। এবং এই জন্য এই প্রক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে কি বিক্রিয়া বলতো, দহন বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া, দহন বিক্রিয়া। এখন তুমি একটু কমন সেন্স কাজে লাগাও তো ভাই, যে আমি যদি বলি যে একটু কমন সেন্সের দিকে যদি যাওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে এইটা আর কি বিক্রিয়া হইতে পারে, এটা হইতে পারে সংযোজন বিক্রিয়া, তাই না? এটা কি হইতে পারে, সংযোজন বিক্রিয়া। যে ক্যালসিয়াম একটা মৌল, অক্সিজেন আরো একটা মৌল, এরা যুক্ত হয়ে কি তৈরি করতেছে ভাই, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতেছে, যেটা একটা যৌগ, এটা একটা হইতে পারে। আবার যেহেতু সংযোজন মৌলের মধ্যে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে ভাই এটা হচ্ছে একটা সংশ্লেষণ বিক্রিয়া, তাই না? এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি, সংযোজন প্লাস সংশ্লেষণ, দুইটা বিক্রিয়া হচ্ছে আমরা এখানে বলতে পারি, যে দুইটা মৌল একসাথে কি করছে, একটা যৌগ তৈরি করছে। এবং ফাইনালি আরেকটা যেটা বলা যায় সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? এটা কিভাবে বলতো, একটা জারণ বিজারণ বিক্রিয়া। কিরকম, এই যে ক্যালসিয়ামটা আমরা বললাম যে এখানে ওর জারণ সংখ্যা 0, অক্সিজেন এখানে ওর জারণ সংখ্যা 0, এই অক্সিজেনটা এখানে -2 আর ক্যালসিয়ামটা হচ্ছে কি বলতো +2, অক্সিজেনটা -2, ক্যালসিয়ামটা হচ্ছে কি বলতো +2। তাহলে এখান থেকে আমরা যে ডিসিশনটা নিতে পারি, সেই ডিসিশনটা কি, সেই ডিসিশনটা হচ্ছে আমাদের এই যে ক্যালসিয়ামটা ও ছিল 0, ও দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, ক্যালসিয়াম 2+ পরিণত হইল। অক্সিজেন ও এই জায়গায় দুইটা না 4টা ইলেকট্রন গ্রহণ করে ও আমাদের কি হবে বলতো, 2O2- পরিণত হবে। তাহলে ও যখন 4টা ইলেকট্রন গ্রহণ করবে, তখন আমার কিন্তু আর দুইটা ক্যালসিয়াম দিয়ে চলবে না, আমাদের এখন দুইটা ক্যালসিয়ামের পরিবর্তে কি লাগবে, দুইটা ক্যালসিয়ামের পরিবর্তে এখন আমাদের, সরি, দুইটা ক্যালসিয়াম লাগবে, দুইটা ইলেকট্রনের পরিবর্তে 4টা ইলেকট্রন লাগবে, তাই না? ও যদি 4টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ওকে কি করতে হবে ব্যা, ওকে কিন্তু 4টা ইলেকট্রন ছাড়তে হবে। তাহলে ও কিভাবে 4টা ইলেকট্রন ছাড়বে, দুইটা ক্যালসিয়াম ছিল, একটা ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়ে, ক্যালসিয়াম 2+ পরিণত হয়। তাহলে দুইটা ক্যালসিয়াম 4টা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হচ্ছে,
টু ক্যালসিয়াম 2+ পরিণত হচ্ছে। তাহলে দুইটা ক্যালসিয়াম 4টে ইলেকট্রন ছেড়ে দুইটা ক্যালসিয়াম 2+ পরিণত হচ্ছে। আর একটা অক্সিজেন অণু যার ভিতরে কি আছে, দুইটা অক্সিজেনের পরমাণু আছে, 4টা ইলেকট্রন গ্রহণ করে 2 অক্সিজেন 2- পরিণত হচ্ছে। দেন এরা দিন শেষে কি হচ্ছে, দিন শেষে নিজেদের সাথে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। এরা নিজেদের সাথে কি ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে ক্যালসিয়াম ইলেকট্রন ছাড়ছে, অক্সিজেন এই জায়গায় ইলেকট্রন গ্রহণ করছে এবং কি তৈরি করছে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে। সো অবভিয়াসলি এটা কি বলতো ভাইয়া, একটা জারণ বিজারণ বিক্রিয়া। আমরা বলতে পারি এটা কি ধরনের বিক্রিয়া, একটা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এটা দিন শেষে দহন বিক্রিয়াও দাঁড়াচ্ছে, সংযোজন দাঁড়াচ্ছে, সংশ্লেষণ দাঁড়াচ্ছে, জারণ বিজারণ দুইটা বিক্রিয়ায় দাঁড়াচ্ছে। এখন তাহলে একটু আসি, আমাদেরকে খুব সুন্দর একটা প্রশ্ন করছে, সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, একটু ব্যাখ্যা করো। তাহলে দেখো আমরা যেটা বলতে পারি, এই যে 2 নাম্বার বিক্রিয়াতে আমরা দেখতেছি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম অক্সাইড কি একটা যৌগ, ক্যালসিয়াম অক্সাইড কি একটা যৌগ, কার্বন ডাইঅক্সাইড কি একটা যৌগ। তাহলে দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করতেছে, তাই না? দুইটা যৌগ একসাথে যুক্ত হয়ে কি তৈরি করছে বলতো, একটা যৌগ তৈরি করতেছে। তাহলে এই যে যৌগ যৌগ মিলে একটা যৌগ তৈরি করতেছে, আমরা বলতে পারি একাধিক যৌগ, তাই না? একাধিক যৌগ মিলে একটা যৌগ তৈরি হচ্ছে। এইটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সংযোজন বিক্রিয়া, তাই না? এটা কি ধরনের বিক্রিয়া বলতো ভাইয়া, সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আর তুমি চিন্তা করে দেখো যে আমি যদি এবার 3 নাম্বারটার কথা যদি আসি, যে ক্যালসিয়াম ক্যালসিয়াম প্লাস ফ্লোরিন তৈরি করছে কিভাবে বলতো, ক্যালসিয়াম ফ্লোরাইড। তাহলে এই বিক্রিয়াটাতে ক্যালসিয়াম একটা মৌল, ফ্লোরিন একটা মৌল, ক্যালসিয়াম ফ্লোরাইড একটা যৌগ। কি হচ্ছে ভাই, একাধিক মৌল, একাধিক মৌল কয়টা যৌগ তৈরি করতেছে, একটাই যৌগ তৈরি করতেছে। কয়টা যৌগ তৈরি করতেছে ভাই বলতো, একটা যৌগ তৈরি করতেছে। তাহলে একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন একটা যৌগ তৈরি করে, তখন এই বিক্রিয়াটাকে আমরা কি বলছি ভাই বলতো, এই বিক্রিয়াটাকে আমরা বলছি হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, তাই না? কি বিক্রিয়া বলছি বলতো ভাই, সংশ্লেষণ বিক্রিয়া বলছি। এবং তুমি চিন্তা করে দেখো এই সংশ্লেষণ বিক্রিয়াটাও কি হচ্ছে, আবার আগের মতো একাধিক যৌগ থেকে, সরি একাধিক মৌল থেকে একটা যৌগ তৈরি করছে। আর আগেরটা কি ছিল, একাধিক যৌগ থেকে একটা যৌগ ছিল। সো এখানেও কিন্তু কি একাধিক থেকে কি আসতেছে, একটা আসতেছে। তাহলে যখন আমরা দেখব একাধিক কথাটা থেকে একটা কথাটা আসে, তখনই সেটা হচ্ছে কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তখন এটি কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। তাহলে এইটা একই সাথে সংযোজন বিক্রিয়া প্লাস হচ্ছে একই সাথে কি বলতো ভাই, এই বিক্রিয়াটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, তাই না? সংশ্লেষণ বিক্রিয়া প্লাস কি সংযোজন বিক্রিয়া। একদম সিম্পল সামারি কথায়, যখন আমাদের দুইটা মৌল থাকবে, এরা একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে, তখন এইটাকে আমরা বলবো হচ্ছে সংশ্লেষণ, যেহেতু মৌল ছিল। আর যখন আমরা দেখব যে মৌল হোক যৌগ হোক একাধিক থেকে একটা তৈরি করছে, সেটাকে আমরা কি বলছি বলতো ভাই, সংযোজন বিক্রিয়া। দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা, এইবার যদি আমরা আসি, ও এক্সিলেন্ট একটা প্রশ্ন, আমার খুব পছন্দের একটা প্রশ্ন, ঠিক আছে। কি প্রশ্ন বলতেছে, কিউ ভাইয়া বিক্রিয়াটি, এই সিলেক্টে ভাই আবার একটু রিকপ দেন ভাই, ওই সিলেক্টটা ভাইয়া। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক ভাই, আছে। আপনার হচ্ছে ফ্রিজ ছিল তো ভাইয়া, ওটা একটু আবার একটু রিকপ দেন ভাইয়া, আগেরটা ভাইয়া। জি হ্যাঁ ভাই, হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ জি ভাই, এটা একটু আবার ও রিকপ করেন ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে ভাইয়া একদম মনোযোগ দিয়ে একটু খেয়াল করি, দেখো যখন আমরা যেটা বলতেছি যে আমাদের ক্যালসিয়াম অক্সাইড ও কি ছিল, একটা যৌগ ছিল। কার্বন ডাইঅক্সাইড ও কি ছিল, একটা যৌগ ছিল। তাহলে একাধিক যৌগ যখন একটা যৌগ তৈরি করতেছে, সেইটাকে আমরা বলতেছি সংযোজন বিক্রিয়া, মানে একাধিক থেকে একটা।
আর নিচেরটাও দেখো, নিচেও কি ছিল, একাধিক মৌল ছিল, তাই না? এই যে একটা মৌল, এখানে আরেকটা মৌল, কি তৈরি করতেছে, একটা যৌগ, তাহলে একাধিক থেকে একটা, এই কথাটা আছে। তাহলে এই জন্য এইটাও কি ভাই বলতো, একটা সংযোজন বিক্রিয়া। কিন্তু এটার একটা স্পেশালিটি কি, স্পেশালিটি হচ্ছে এই যে একটা মৌল, এই যে একটা মৌল, তাহলে দুইটা মৌল, হ্যাঁ, দুইটা মৌল একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করতেছে। এই জন্য এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে? যখন দেখবো একাধিক মৌল থেকে, একাধিক মৌল থেকে কয়টা যৌগ বলতো, একটাই যৌগ তৈরি হচ্ছে, তাহলে সেইটাকেও তখন আমরা কি বলতে পারি, সেইটাকেও আমরা তখন বলতে পারি সংশ্লেষণ বিক্রিয়া। কি বলতে পারি ভাই বলতো, তখন সেটাকে আমরা বলছি সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে? আর যখন একাধিক যৌগ থেকে বা মৌল থেকে একটা যৌগ তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি বলতো, সংযোজন বিক্রিয়া। সিম্পল কথা, ওই যে সামারিটা কি বললাম, যখন একাধিক মৌল থেকে একটা যৌগ, তখন এটা হচ্ছে সংশ্লেষণ। আর যখন একাধিক যৌগ বা মৌল যে কোনো একটা হইলেই হইলো, একাধিক থেকে জাস্ট একটা কথাটা আছে, একাধিক থেকে কি আছে, একটা কথাটা আছে, সেটা যৌগগুলো যাই হোক, সেটা হবে হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? তার মানে খালি মৌলের ক্ষেত্রে কি হচ্ছে, সংশ্লেষণ, আর খালি যৌগ বা মৌল যে কোনোটার ক্ষেত্রে হচ্ছে সংযোজন। এই হচ্ছে আমাদের পয়েন্ট। এইবার যদি আসি, এই বিক্রিয়াটা আমার খুব পছন্দের একটা বিক্রিয়া, এই যে ম্যাগনেসিয়ামের ফিতা। ঠিক আছে? এই ম্যাগনেসিয়ামের ফিতাটাকে আমরা কি করছি ভাই বলতো, আগুন ধরাই দিচ্ছি, তাই না? তাহলে কি কি বিক্রিয়া হইতে পারে আমরা যদি একটু চিন্তা করি। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, করে ম্যাগনেসিয়াম অক্সাইড এটা তৈরি করছে। ওকে, ভালো কথা, কোনো সমস্যা নাই। আবার এই বিক্রিয়াটার ক্ষেত্রে ভালো করে একটু চিন্তা করো তো, একটু চিন্তা করে আমরা কি বলতে পারি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কয়টা বিক্রিয়া আসলে আমরা দেখতে পারতেছি। প্রথমেই কথা ভাই, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, এবং প্রশ্ন যেহেতু বলা নেই যে অক্সিজেনের অভাব আছে, তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম ধাতুটা থেকে কি তৈরি হচ্ছে বলতো, ম্যাগনেসিয়াম ধাতুর অক্সাইডটা তৈরি হচ্ছে, তাই না? কি তৈরি হচ্ছে বলতো, ম্যাগনেসিয়াম ধাতুর অক্সাইডটা তৈরি হচ্ছে, ধাতু থেকে ধাতুর অক্সাইড তৈরি হচ্ছে। তাহলে তোমার কমন সেন্সকে একটু কাজে লাগাও, তোমার কমন সেন্সকে যদি একটু কাজে লাগাও, তাহলে দেখো তো আমরা কি বলতে পারি, যে একটা ধাতু বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার অক্সাইডে পরিণত হচ্ছে, তাহলে এটা কি ধরনের বিক্রিয়া, একটা দহন বিক্রিয়া, তাই না? এটা কি ধরনের বিক্রিয়া, একটা দহন বিক্রিয়া। আবার তুমি চিন্তা করে দেখো তো ভাইয়া, একই বিক্রিয়ায় ম্যাগনেসিয়ামটা কি একটা মৌল, তাই তো? অক্সিজেনটা কি ভাইয়া, অক্সিজেনটা একটা মৌল। তাহলে দুইটা মৌল একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করতেছে, তাই না? একটা ম্যাগনেসিয়াম অক্সাইড কি যৌগ তৈরি করতেছে। তাহলে একাধিক মৌল যখন একটা যৌগ তৈরি করে, তখন সেটাকে আমরা কি বিক্রিয়া বলে থাকি, সংশ্লেষণ বিক্রিয়া। সেটাকে আমরা কি বিক্রিয়া বলি, সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে এটা একটা সংশ্লেষণ বিক্রিয়া। আবার তুমি চিন্তা করে দেখো, যে আমার এই যে ম্যাগনেসিয়াম, ওর জারণ সংখ্যা হচ্ছে 0, অক্সিজেন ওর জারণ সংখ্যা হচ্ছে 0, কি তৈরি করতেছে, Mg2+ আর অক্সিজেন 2-, তাই না? ম্যাগনেসিয়ামটা 0 থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হচ্ছে, আর অক্সিজেন, একটা অক্সিজেনের কথা যদি চিন্তা করি, দুইটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- পরিণত হচ্ছে। কেউ যদি সমতা করতে চায়, তাহলে আমি বলবো যে ভাই এখানে একটা 2 দাও, এখানে একটা 2 দাও। তাহলে তখন কি হবে, তখন যেটা হবে, দুইটা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন ত্যাগ করে, কয়টা ইলেকট্রন ত্যাগ ভাই, 4টা ইলেকট্রন ত্যাগ করে দুইটা ম্যাগনেসিয়াম 2+ পরিণত হচ্ছে। আর একটা অক্সিজেনের অণু দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের কি হচ্ছে ভাই বলতো, 2O2- পরিণত হচ্ছে। ভুলটা কোথায় ভাই, ও যদি 4টা ছাড়ে, ও তো 4টা গ্রহণ করবে এক্স্যাক্টলি। তাহলে আমাদের এই জায়গাতেও কিন্তু তখন কি চলে আসবে ভাই বলতো, 4 কথাটা চলে আসবে। তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, ও ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। আর ওই ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা কি বিক্রিয়া, একটা বিজারণ বিক্রিয়া, তাই না? একজন জারণ, আরেকজনের কি বলতো ভাই, বিজারণ। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি,
যে আমরা অলরেডি কিন্তু তিনটা বিক্রিয়া খুঁজে পাইছি, তাই না? একটা হচ্ছে কি জারণ বিজারণ বিক্রিয়া, ভালো কথা, এটা আমরা খুঁজে পেয়েছি। আরেকটা পাইছি কি ভাই বলতো, দহন বিক্রিয়া, এটা আমরা খুঁজে পাইছি এক। তারপর আমরা দেখতেছি যে ভাই সংশ্লেষণ বিক্রিয়া, তাই না? এই সংশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে কি একটা পয়েন্ট, সো এটাও আমরা খুঁজে পেয়েছি, তাহলে এটা হচ্ছে দুই, এক দুই। তারপরে জারণ বিজারণ, এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার পয়েন্ট। আরেকটা যেটা হইতে পারে সেটা হচ্ছে আমার যেটা ধারণা যে ভাই আমরা তো সংযোজন কথাটাকে বাদই দিয়ে দিচ্ছি, তাই না? এটা তো একটা সংযোজন বিক্রিয়াও বটে, কিরকম যে একাধিক থেকে একটায় পরিণত হচ্ছে, একাধিক থেকে কি একটায় পরিণত হচ্ছে। তাহলে এই যে আমাদের একই সাথে দহন, একই সাথে সংশ্লেষণ, একই সাথে সংযোজন, এবং ফাইনালি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কি জারণ বিজারণ। এই চারটা বিক্রিয়াই কে দেখাচ্ছে বলতো? কিউ বিক্রিয়াটা, বা এই যে ম্যাগনেসিয়ামের ফিতাকে যখন পুরানো হচ্ছে সেই পুরানো বিক্রিয়াটা আমাদের এই জায়গাটায় দেখাচ্ছে। সো অবভিয়াসলি দ্যাটস দ্য অ্যানসারটা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়াম অক্সাইডের যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি ধরনের বিক্রিয়া? এটা একই সাথে 4 ধরনের বিক্রিয়া। 1 নাম্বার দহন, 2 নাম্বার সংশ্লেষণ, 3 নাম্বার সংযোজন, আর 4 নাম্বারটা কি ভাই? 4 নাম্বারটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। ঠিক আছে, এই 4টা বিক্রিয়ার কথা আমরা এখান থেকে বলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো পড়লাম ভাই, ঠিক আছে, এই যে তুমি চিন্তা করে দেখো যে আমাদের একটু আগে যে বিক্রিয়াগুলো ছিল এগুলো একটু যদি একটু দেখে আসি। একটা ছিল কি প্রতিস্থাপন বিক্রিয়া, একটা ছিল দহন বিক্রিয়া, একটা ছিল কি বিয়োজন বিক্রিয়া, আর একটা ছিল কি ভাই বলতো সংযোজন বিক্রিয়া। এই 4টা বিক্রিয়াই হচ্ছে আমাদের কি বলতো ভাই জারণ বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এগুলো সবই কি ছিল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া, বা রেডক্স বিক্রিয়া আমরা বলতে পারি। কি বিক্রিয়া বলতে পারি? রেডক্স বিক্রিয়া বলতে পারি। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া আমরা চলে যাব। এখন আমরা কোন বিক্রিয়াটায় চলে যাব ভাই বলতো? এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা একটু যদি চিন্তা করি যে ভাই নন রেডক্স বিক্রিয়াটা আসলে কি। প্রথম কথা, নন রেডক্স বিক্রিয়া মানেই হচ্ছে ভাই, নন রেডক্স বিক্রিয়া মানেই হচ্ছে ইলেকট্রনের কোনো আদান প্রদান এই জায়গায় নাই, ইলেকট্রনের আদান প্রদান হয় না। সেকেন্ডটা হচ্ছে কারো জারণ সংখ্যার কোনো পরিবর্তন কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাই না। আর ইলেকট্রন আদান প্রদান না হইলে জারণ সংখ্যা বাড়বে বা কমবে? কিচ্ছু হবে না। যেমন প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া, সেই ক্লাস 8 থেকে পড়ে আসতেছি যে অ্যাসিড আর ক্ষার একসঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করতেছে? লবণ তৈরি করতেছে, আর হচ্ছে পানি তৈরি করতেছে, তাই না? তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। যেমন এই যে চিন্তা করো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এদের বিক্রিয়ায় সোডিয়াম নাইট্রেট আর হচ্ছে পানি তৈরি হয়। দেখো একটা মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে সোডিয়ামটা, ওর জারণ সংখ্যা +1, যখন তৈরি হচ্ছে সোডিয়াম নাইট্রেট তখনও +1। আবার তুমি তোমার কমন সেন্স কাজে লাগাও, NO3 এখানে -1, NO3 এই জায়গায় -1। আবার তুমি কমন সেন্স কাজে লাগাও, OH এখানে -1। এই যে পানি, পানির মধ্যে কি আছে? H+ আর OH-, এই OH- ও কি সারা জীবনে কি থাকছে বলতো? -1। এই জায়গার হাইড্রোজেনটা +1, এই জায়গার হাইড্রোজেনটাও কি +1। তার মানে কোনো কিন্তু আমাদের কি হচ্ছে না, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে না, জারণ সংখ্যা আনচেঞ্জড। তাহলে জারণ সংখ্যা যেহেতু আনচেঞ্জড, আমরা বলতে পারি কোনো ইলেকট্রন আদান প্রদান হচ্ছে না। ইলেকট্রন যদি আদান প্রদান না হয় তাহলে আমরা বলতে পারি এটা কি ধরনের বিক্রিয়া? নন রেডক্স বিক্রিয়া। এটা কি ধরনের বিক্রিয়া ভাই বলতো? নন রেডক্স বিক্রিয়া। ওকে, এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। তাহলে ভাইয়া অধঃক্ষেপণ বিক্রিয়ার কথাটা যদি বলতে হয় একটু ভালো করে চিন্তা করো। দেখো এইখানে একটা টেস্ট টিউব ছিল, এই টেস্ট টিউবে আমি বললাম যে কি আছে ভাই, টেস্ট টিউবে তোমার আছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যে পানিতে দ্রবণীয়, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। এখন আরেকটা জায়গায় আমার ছিল হচ্ছে, এই জায়গায় আমাদের ছিল হচ্ছে সিলভার নাইট্রেট।
সিলভার নাইট্রেট, ও হচ্ছে পানিতে দ্রবণীয়, কোনো সমস্যা নাই, পানিতে দ্রবণীয়। কিন্তু ভাই যখন এই দুটোকে আমরা যোগ করছি, মানে ওকে এখানে নিয়ে আসছি, তখন কি ব্যাপারটা দাঁড়াচ্ছে? তখন যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যে সোডিয়াম ক্লোরাইড ও যখন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়াটা করছে, তখন যেটা হবে ভাই সেটা হচ্ছে, নিজের যদি একটু কমন সেন্স কাজে লাগাই, এই সিলভারটা চলে যাচ্ছে ক্লোরিনের সাথে, তৈরি করছে সিলভার ক্লোরাইড, এবং এই সোডিয়ামটা চলে আসছে NO3 এর সঙ্গে, তৈরি করছে NaNO3। তাহলে তুমি তোমার কমন সেন্স কাজে লাগাই একটু বলো ভাই, যখন আমরা এই দুইটাকে মিক্স আপ করবো, এই দুইটাকে যখন মিক্স আপ করবো, তখন আমরা দেখতে পাবো যে এই যে আমাদের সিলভার যে ক্লোরাইডটা, এই সিলভার ক্লোরাইডটা কিন্তু অধঃক্ষেপ পড়ে যাচ্ছে, ও কিন্তু কি হচ্ছে না, পানিতে দ্রবণীয় হচ্ছে না। তার মানে সিলভার ক্লোরাইডটা পানিতে দ্রবণীয় হচ্ছে না, ও কি হচ্ছে, তলানি পড়ে যাচ্ছে। ওর কি হচ্ছে ভাই বলতো, তলানি পড়ে যাচ্ছে। তাহলে এই যে ওর যেহেতু তলানি পড়ছে, তো এটা কি ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। কি ধরনের বিক্রিয়া? একটা অধঃক্ষেপণ বিক্রিয়া আছে, যেহেতু কি ওর একটা কি হচ্ছে, তলানি পড়ে যাচ্ছে। তাহলে তলানি পড়লেই সেটাকে আমরা কি বলছি, অধঃক্ষেপণ বিক্রিয়া হিসেবে চিহ্নিত করছি। তাহলে প্রথম শর্ত ছিল কি, একটু ভালো করে বুঝি। আমার যৌগ যেটা এক, ভালো করে খেয়াল করো, যৌগ এক, ও কি ছিল, পানিতে দ্রবণীয়, ও পানিতে দ্রবণীয় ছিল। আবার তুমি চিন্তা করো যৌগ দুই, কে, যৌগ দুই সিলভার নাইট্রেট, ও কি ছিল, পানিতে দ্রবণীয় ছিল, ও কি ছিল, পানিতে দ্রবণীয় ছিল। কিন্তু ওদেরকে যখন আমরা মিক্স আপ করলাম, ওদেরকে যখন আমরা মিক্স করলাম, তখন একটা যৌগ যেটাকে আমরা বলছি যৌগ থ্রি, কে, সিলভার ক্লোরাইড, ও কিন্তু আর পানিতে দ্রবণীয় হচ্ছে না, ও পানিতে কি হচ্ছে ভাই বলতো, অদ্রবণীয়। তাই ও কি হচ্ছে, অধঃক্ষেপ হচ্ছে। এবং সোডিয়াম নাইট্রেট, ও কিন্তু আবার পানিতে দ্রবণীয়, ও কিন্তু আবার পানিতে দ্রবণীয়। তাহলে যখন আমরা সংজ্ঞাটা, তাহলে এখান থেকে কি বলতে পারি ভাই, আমরা সংজ্ঞাটা যদি এই জায়গাটায় বলার চেষ্টা করি, যে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়ার জন্য আমরা কি ধরনের সংজ্ঞা বলতে পারি। আমাদের প্রথম কথা, একই দ্রাবকে, কি দ্রাবকে ভাইয়া, একই দ্রাবকে, ঠিক আছে, সেটাকে, সেটা হচ্ছে পানি। তাহলে একই দ্রাবকে দুইটা যৌগ, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর একটা সিলভার নাইট্রেট, মিশ্রিত করলে, তার মানে ও পানিতে মেশে, ও পানিতে মেশে, পরস্পরের সাথে বিক্রিয়া করে, এই যে পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উপাদানগুলো উৎপন্ন করে, যে উপাদানগুলো উৎপন্ন করে, সিলভার ক্লোরাইড একটা তৈরি করছে উপাদান, আরেকটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, দুইটা উপাদান তৈরি করছে। তার মধ্যে, এই দুইটার মধ্যে কোনোটা যদি পানিতে বা ওই দ্রাবকে অদ্রবণীয় হয়, তাহলে তা পাত্রের নিচে জমা হতে হতে একসময় কি হবে, অধঃক্ষেপ তৈরি করবে। এই যে আমরা দেখতে পারতেছি সিলভার ক্লোরাইডটা একসময় কি হচ্ছে ভাই বলতো, অধঃক্ষেপ তৈরি করতেছে, তাই না? সিলভার ক্লোরাইডটা একসময় কি তৈরি করতেছে, অধঃক্ষেপটা আমাদের তৈরি করছে। তাহলে এইবার যদি আমরা একটু আসি, যে দা বিখ্যাত প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি প্রশ্ন ভাই, শক্তিশালী অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন তাপের পরিমাণ 57.34 কিলোজুল। এটা একটু বুঝে ভাইয়া, ধরো সাপোজ সোডিয়াম হাইড্রোক্সাইড, ও হচ্ছে পানিতে ভালো দ্রবণীয়, এবং আমরা জানি ও কি একটা খুব ভালো ক্ষার, তাই না? ও হচ্ছে কি তীব্র ক্ষার। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে Na+ আর OH- এইভাবে ভাঙে। একইভাবে আমরা যদি বলি যে HCl, ও হচ্ছে কি একটা তীব্র অ্যাসিড, তাহলে HCl পানিতে কিভাবে ভাঙে, H+ আর Cl- এইভাবে ভাঙে। ভাইয়া কথাটা হচ্ছে, যখন আমরা, ঠিক আছে, যখন আমরা, এটা হচ্ছে আমি আমার এনডিসি ল্যাবে হচ্ছে এই পরীক্ষাটা করেছিলাম। কি পরীক্ষা জানো? এই যে এনডিসি ল্যাবে আমরা এই পরীক্ষাটা করেছিলাম, যে এই জায়গায় সাপোজ আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আর আরেকটা টেস্ট টিউবে সাপোজ আপনাদের HCl আছে।
সাপোজ HCl আছে, তাহলে এদেরকে যখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl যখন দুইজনকে যোগ করব, তখন আমাদের কি তৈরি হবে ভাই? সোডিয়াম ক্লোরাইড আর পানি তৈরি হবে, তাই তো? এটাই তো ক্লাস 8 থেকে পড়ে আসছে। আমি এইটাকে এখানে মিশাইছি, মিশানোর পরেও দেখি কি রে ভাই, পানি যায় না। হ্যাঁ, পানি পানির মতোই আছে। আমি তো অবাক হয়ে গেছি, কি রে সোডিয়াম ক্লোরাইড কোথায় গেল? টিচার তখন আমাকে বলল, এই যে শোনো, সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে যখন HCl এর সাথে মিশাবে, তখন আমার H+ আর OH- এরা দুইজন শুধুমাত্র যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের পানি তৈরি করবে। H+ আর OH- যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। কিন্তু এই যে Na+ আর Cl- এরা কিন্তু পানিতে কি অবস্থায় থাকবে? আয়নিত অবস্থায় থাকবে, এরা কিন্তু যুক্ত হবে না। তাহলে এরা যদি যুক্ত না হয় ভাই, কখন যুক্ত হবে? এই যে যখন আমাদের পানিটাকে আমরা তাপ দিয়ে বাষ্প করে ফেলি, তখন আমরা দেখি টেস্ট টিউবের নিচে এইরকম গোটা গোটা কি জানি জমা হচ্ছে। এই গোটা গোটা কি জানি জমা হচ্ছে, এইটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কঠিন লবণ। সোডিয়াম ক্লোরাইডের কঠিন যে দানাটা, সেইটা। তার মানে যতক্ষণ পানি আছে, ওরা কিন্তু ভাই এই জায়গায় যুক্ত হইতে পারবে না। তাহলে যে কোনো প্রশমন বিক্রিয়া বলতে ভাই তুমি বুঝবা H+ আর OH- এর সাথে পানি উৎপন্ন করার বিক্রিয়া। কিসের বিক্রিয়া বলো তো ভাই? বিক্রিয়াটা হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের থেকে OH- আসবে, HCl থেকে H+ আসবে, দুইজনে এসে কি তৈরি করবে? পানি তৈরি করবে। কি তৈরি করবে বলো তো ভাই? পানি তৈরি করবে। এখন তুমি চিন্তা করো, তুমি তোমার কমন সেন্স কাজে লাগাও। সাপোজ আমি যদি বলি আমার আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং আমার আছে হচ্ছে HNO3। HNO3, তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর HNO3 আমরা তো ঝটপট লিখে ফেলি KNO3 আর H2, বাট বিক্রিয়া কিন্তু এইরকম না ভাইয়া। পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙবে, K+ আর OH- তৈরি করবে। HNO3 ভাঙবে, H+ আর NO3- তৈরি করবে। এরপরে কি হবে ভাই? এরপরে যেটা হবে, এই H+ আর OH- একসাথে যুক্ত হয়ে যাবে এবং কি তৈরি করবে? পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। এবং তার সাথে যে পটাশিয়াম আর নাইট্রেট, এরা যুক্ত হয়ে KNO3 তৈরি করবে বলে তুমি ধরে নিচ্ছ, বাট আনফরচুনেটলি এরা কিন্তু যুক্ত হইতে পারবে না। ঠিক আছে, এরা কিন্তু যুক্ত হইতে পারবে না। ঠিক আছে, ওরা কি আকারে থাকবে? ওরা দ্রবণে পটাশিয়াম প্লাস আর NO3- এইভাবেই থাকবে। পটাশিয়াম প্লাস আর NO3- এইভাবেই হচ্ছে এটা থাকবে। তাহলে আমরা যেটা বলতে পারি ভাই, যে কোনো প্রশমন বিক্রিয়া যদি তোমাকে বলা হয়, তাহলে তুমি সিম্পল মনে রাখবা বিক্রিয়া একটাই। অ্যাসিড থেকে যে H+টা আসতেছে আর ক্ষার থেকে যে OH- আসতেছে, এরা যুক্ত হয়ে কি তৈরি করতেছে ভাই? পানি তৈরি করতেছে। এবং এই পানি তৈরি করার সময় 57.34 কিলোজুল তাপ শক্তি তৈরি হয়। এবং এটা কয় মোল পানি? 1 মোল পানি। এই ভুলটাও কিন্তু অনেকেই করে। ঠিক আছে, এটা কিন্তু ভাই 1 মোল পানি, এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে আমার 1 মোল H+ আর 1 মোল OH- 1 মোল পানি যখন তৈরি করবে, তখন 57.34 কিলোজুল তাপ শক্তি তৈরি করবে। তাহলে বলো তো, যদি আমি বলি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HNO3, এদের বিক্রিয়ায় ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হইলো আর দুইটা পানি তৈরি হইলো, তাহলে বলো কত তাপ তৈরি হবে? অ্যান্সার কিন্তু ভাই 2 × 57.34। ঠিক আছে, 2 × 57, কেন? 2 মোল আছে। এইটাই বলতে চাচ্ছি, যদি তোমার তীব্র অ্যাসিড থেকে তীব্র ক্ষার থেকে এদের বিক্রিয়ায় যে পানিটা তৈরি হবে, 1 মোল পানি তৈরি করতে 57.34 কিলোজুল তাপ শক্তি লাগবে। তাহলে 2 মোল তৈরি করতে কত লাগবে? 2 × 57.34 কিলোজুল। তাহলে বড় ভাই এই প্রশ্নটাই দেখো, এখন আমাদেরকে বলছে যে KCl আর AgNO3 বিক্রিয়ায় দর্শক আয়ন কোনগুলো? দেখ, KCl এর সঙ্গে যখন AgNO3 বিক্রিয়াটা তুমি দিবে, তখন কিন্তু একটু সাবধান থাকতে হবে। কিরকম সাবধানতা অবলম্বন করবে?
পটাশিয়ামটা চলে যাবে NO3 এর সাথে, সিলভারটা আসবে ক্লোরিনের সাথে। এখন সিলভার যখন ক্লোরিনের সাথে আসবে তখন সিলভার ক্লোরাইড তৈরি হবে, যেটা অধঃক্ষেপ পড়বে, যেটা কি হবে, অধঃক্ষেপ পড়বে। আর এই পটাশিয়াম আর NO3 এরা কিন্তু যেভাবে আছে সেইভাবেই থাকবে, যেভাবে আছে সেইভাবেই থাকবে। তাহলে দর্শকায়ন কোনগুলো, দর্শকায়ন কোনগুলো, সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, পটাশিয়াম আর নাইট্রেট। কেন, AgCl তো অধঃক্ষেপ পড়েই ফেলছে, তাহলে ও আবার দর্শকায়ন থাকে কিভাবে, ও তো অধঃক্ষেপ আকারে পড়েই যাচ্ছে। আবার এইবার যদি একটু আসি যে ভাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন আমাদের তৈরি করে অ্যামোনিয়াম সালফেট আর হচ্ছে পানি তৈরি হচ্ছে। তোমার প্রশ্ন হতে পারে ভাই অ্যামোনিয়াম সালফেট আর পানি কিভাবে বুঝলেন, একটু বুঝাইতাম তো। এখানকার OH আর এখানকার একটা H কি তৈরি করবে, পানি তৈরি করবে। তাহলে এখানে যদি দুইটা নেই তাহলে দুইটা OH আর এখান থেকে কয়টা আসতেছে, দুইটা H, তাহলে দুইটা পানি তৈরি হয়ে গেল। তখন এই দুইটা অ্যামোনিয়াম কি করবে, সালফেটের সাথে যুক্ত হয়ে একটা লবণ তৈরি করবে, এখানে কি করবে, একটা লবণ তৈরি করবে। তাহলে এখন আবার বলো, এটা একটা প্রশমন বিক্রিয়া, হ্যাঁ ঠিক আছে, ও হচ্ছে একটা কি ক্ষারক, ও হচ্ছে কি একটা ক্ষারক। আর H2SO4 ও হচ্ছে কি একটা অ্যাসিড। সো অ্যাসিড আর ক্ষার মিলে কি লবণ আর পানি তৈরি করছে, হ্যাঁ ঠিক আছে, এটা একটা প্রশমন বিক্রিয়া, ঠিক আছে। তারপর বলতিছে এই বিক্রিয়া থেকে সাদা দানাদার পদার্থ উৎপন্ন হয়। এই যে অ্যামোনিয়াম সালফেট ও কিন্তু ভাই সাদা দানাদার পদার্থ, ও হচ্ছে কি সাদা দানাদার পদার্থ, হ্যাঁ ঠিক আছে। মানে পানিটাকে তুমি যদি উড়ায় দাও, পানিটাকে যদি বাষ্প করে ফেলো, তুমি দেখতে পাবে অ্যামোনিয়াম সালফেট হচ্ছে সাদা দানাদার পদার্থ, ঠিক আছে। এরপরে 3 নাম্বারটা যেটা দেখছি ভাইয়া, প্রাপ্ত উৎপাদের জলীয় দ্রবণের পিএইচ 7-এর থেকে কম। এই যে অ্যামোনিয়াম সালফেট ও তৈরি হয়েছে কার থেকে ভাই, ও তৈরি হয়েছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা দুর্বল ক্ষারক, একটা কি দুর্বল ক্ষারক। আর আমাদের সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কি ভাই বলতো, একটা তীব্র অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কি একটা তীব্র অ্যাসিড। তাহলে একটা দুর্বল ক্ষারক আর একটা তীব্র অ্যাসিড, এদের বিক্রিয়ায় যে দ্রবণটা উৎপন্ন হবে সেই দ্রবণের পিএইচ কি হবে, 7-এর থেকে কম হবে, কারণ ও হচ্ছে একটা অ্যাসিডিক লবণ। ও লবণটা কি, যদিও লবণ কিন্তু ভাবটা কিসের মতো, অ্যাসিডের মতো। সাপোজ চিন্তা করে একটা গোড়াসোনা মানুষ, ঠিক আছে, আর একটা চিত্র পাতলা রোগী, দুইজনের মারামারি হয়েছে, তাহলে কার জিতবে? দেখা গেছে যে মোটাসোটা মানুষ ও 2-4টা ঘুষি খাইছে, তারপরেও দেখবে যে ওর স্ট্রেংথ কিন্তু ওই রোগীর থেকে কি হচ্ছে, অনেক বেশি হচ্ছে। এখানেও তাই, এই অ্যামোনিয়াম সালফেট ও কিছুটা পক্ষপাতিত্ব করবে কার দিকে, অ্যাসিডের দিকে। কারণ কি, অ্যাসিডটা পাওয়ারফুল, ক্ষারটা কি দুর্বল। এই কারণে ঠিক আছে 3 নম্বরটা, প্রাপ্ত উৎপাদের জলীয় দ্রবণের পিএইচ 7-এর থেকে কম। তাহলে এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, তাহলে 1, 2 এবং 3, তিনটেই দাঁড়াচ্ছে। আরেকটা কথা, এই জিনিসটা হচ্ছে একটু হালকা বলে আসি, এই যে আমরা যখন অধঃক্ষেপণ বিক্রিয়াটা দেখছিলাম না, এই জায়গায় কি ছিল, আমাদের সোডিয়াম ক্লোরাইড ছিল আর কে ছিল, সিলভার নাইট্রেট। তুমি মনে রাখবা এই যে সোডিয়াম নাইট্রেট যেটা তৈরি হচ্ছে না, এও কিন্তু ভাই পানিতে ভাসতে থাকে, হ্যাঁ। এই যে আমরা যদি দেখি, এই যে এই জায়গায় কিন্তু Na প্লাসটা আর NO3 মাইনাসটা এরা কিন্তু যুক্ত হয় না, ঠিক আছে। ওরা কি হয়, যদিও পানিতে দ্রবণীয় কিন্তু ওরা পানিতে আয়ন আকারে থাকে, পানিতে কি আকারে থাকে, আয়ন আকারে থাকে, ঠিক আছে। পানিতে কি আকারে থাকে বলতো ভাই, আয়ন আকারে থাকে। তার মানে একদম সিম্পল কথা আমি যেটা বলছি, এই যে NaNO3 ওরা পানিতে দ্রবণীয়, হ্যাঁ ঠিক আছে, এবং পানিতে কি আকারে থাকে, আয়ন আকারে থাকে। পানিতে কি আকারে থাকে বলতো, আয়ন আকারে থাকে, ঠিক আছে। এই কারণে ওরা হচ্ছে দর্শক আয়ন, ওরা হচ্ছে কি বলতো, দর্শক আয়ন। মানে যে অধঃক্ষেপ পড়বে সে ছাড়া বাকি সবাই দর্শক আয়ন, সে ছাড়া বাকি সবাই দর্শক আয়ন। আচ্ছা, এবার যদি আসি যে ভাই বেরিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক আর H2SO4 একটা অ্যাসিড তৈরি করতেছে বেরিয়াম সালফেট একটা লবণ আর হচ্ছে পানি। কথা হচ্ছে বেরিয়াম সালফেট কিন্তু ভাই
পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, বেরিয়ামের ম্যাক্সিমাম যৌগই দেখবা, ম্যাক্সিমাম যৌগ, ঠিক আছে, বেরিয়ামটার আকার অনেক বেশি হয়, বেরিয়াম 2+ এর আকার অনেক বড় হয়। আর তুমি দেখবা যে ক্যাটায়নের আকার যখন অনেক বড় হচ্ছে, ঠিক আছে, ও তখন ক্লোরিনের সাথে বা সালফেটের সাথে বন্ধনটা ভালো হয়। বন্ধন কি হয়? বন্ধন ভালো হয়। তাহলে বন্ধনটা যখন ভালো হচ্ছে, পানি তখন ওদেরকে ভাঙতে পারে না, পানি তখন ওদেরকে ওদেরকে ভাঙতে পারে না। তাহলে পানি যেহেতু ভাঙতে পারতেছে না, তাই পানিতে ওরা কি থাকবে না ভাইয়া বলতো? দ্রবীয় থাকবে না। বেরিয়াম সালফেট পানিতে অদ্রবণীয়, বেরিয়াম সালফেট কি পানিতে অদ্রবণীয়। তাহলে কথা হচ্ছে এটা কি একটা ক্ষারক আর অ্যাসিড বিক্রিয়া করছে। মনে রাখবার, প্রশমন বিক্রিয়া মানেই হচ্ছে তাপ উৎপাদন। প্রশমন বিক্রিয়াতে অলওয়েজ পানিটা তৈরি করার সময় কি হয়? তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, কার জন্য? পানীয়ের জন্য। এই পানীয়ের জন্য হচ্ছে আমাদের কি হচ্ছে বলতো? পানীয়ের জন্য হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে, তাই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, কারণ কি বেরিয়াম সালফেট অধঃক্ষেপ হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 1 2 3, তিনটেই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইবার খুব সুন্দর একটা প্রশ্ন আমি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বন ডাইঅক্সাইড একাধিক পদার্থ তৈরি করছে, তাই না? তার মানে কি একাধিক থেকে একাধিক এটা তৈরি করছে। সো অবভিয়াসলি এইটা সংযোজন বিক্রিয়া হবে না, সমস্যা নাই। প্রতিস্থাপন বিক্রিয়া, ভাইয়া সোডিয়ামকে কার্বন প্রতিস্থাপন করবে, এটা তো ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া হওয়ার সম্ভব না, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড যত পাওয়ারফুল, কার্বন ডাইঅক্সাইডের 10 ভাগের 1 ভাগও পাওয়ার শো করতে পারে না। অধঃক্ষেপণ বিক্রিয়া না ভাই, পানি তৈরি হচ্ছে, পানি কেমন অধঃক্ষেপ করে? আর সোডিয়াম কার্বনেট ও হচ্ছে কাপড় কাঁচা সোডা। তাহলে কাপড় কাঁচা সোডা কখনো দেখছো পানিতে অধঃক্ষেপ পড়ে? পানিতে অধঃক্ষেপ পড়লে কাপড় ধুবে কিভাবে? তাহলে কাপড় কাঁচা সোডাও কিন্তু অধঃক্ষেপ হচ্ছে না। তাহলে একমাত্র থাকে কি? প্রশমন বিক্রিয়া। এবং তাই কিন্তু হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হচ্ছে ক্ষারক, হ্যাঁ। আর কার্বন ডাইঅক্সাইডটা এই জায়গায় অ্যাসিড হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে বলতো? অ্যাসিড হিসেবে কাজ করে। ঠিক আছে, এবং ওরা কি তৈরি করছে? একটা লবণ প্লাস পানি। এই যে কার্বন ডাইঅক্সাইড যে অ্যাসিড, এটা প্রমাণ হচ্ছে বিরিয়ানি খাওয়ার পরে কি খাইতে হয়? 7 আপ খাইতে হয়। সেই 7 আপের প্রধান উপাদান কি? কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড কই থেকে পাওয়া যাচ্ছে? কার্বন ডাইঅক্সাইড থেকে পাওয়া যাচ্ছে। এই জন্য সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইবার যদি একটু প্রশ্নটা আসি যে ভাইয়া 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বর্ণনা করো, তাহলে তোমার কমন সেন্স কি বলে ভাই? একটু খেয়াল করো, সোডিয়াম সালফেট পানিতে দ্রবণীয়, বেরিয়াম নাইট্রেট পানিতে দ্রবণীয়, কিন্তু বেরিয়াম সালফেট এটা কি হচ্ছে? অদ্রবণীয়, তাই তো? তার মানে এ হচ্ছে কি? অধঃক্ষেপ তৈরি করবে। লেখাটা দেখো, এস, এস মানে কি? সলিড, সলিড মানে কি? কঠিন পদার্থ, তার মানে অধঃক্ষেপ তৈরি করছে। ও আবার কি? দ্রবণীয়। তাহলে আমরা কি বলছিলাম ভাই? একটু যদি শর্তটা ভালো করে বোঝার চেষ্টা করি, একটা টেস্ট টিউবে আমাদের কি ছিল বলতো? একটা টেস্ট টিউবে হচ্ছে আমাদের সোডিয়াম সালফেট ছিল, যেটা পানিতে দ্রবণীয়। সোডিয়াম সালফেট পানিতে আসলে কি তৈরি করে? 2Na+ আর SO4 2-, এটাও পানিতে তৈরি করছে। আবার তুমি চিন্তা করো, তোমার আছে হচ্ছে আমাদের বেরিয়াম নাইট্রেট। কি আছে ভাই বলতো? বেরিয়াম নাইট্রেট। ও পানিতে কি তৈরি করতেছে ভাই? ও পানিতে তৈরি করতেছে হচ্ছে বেরিয়াম 2+ আর 2NO3-। বেরিয়াম 2+ আর হচ্ছে কি? 2NO3-। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এখন তুমি যেটা চিন্তা করে দেখো, এই যে আমাদের সোডিয়াম সালফেট, এই যে সোডিয়াম সালফেট, ওর সঙ্গে যখন আমরা বেরিয়াম নাইট্রেটটাকে অ্যাড করছি, বেরিয়াম নাইট্রেটটাকে যখন অ্যাড করছি, তখন এই জায়গায় কিন্তু ভাই তোমাকে মনে রাখতে হবে, সোডিয়াম আর নাইট্রেট এরা কিন্তু যুক্ত হয় না, এরা কিন্তু পানিতে এইভাবে ভাসতে থাকে, পানিতে এইভাবে ভাসতে থাকে। তাহলে পানিতে যদি ভাসতে থাকে, তাহলে কথা হচ্ছে যে ভাই পানিতে ভাসার পরে হবেটা আসলে কি? পানিতে ভাসার পরে এই সালফেটের সাথে
বেরিয়ামটা সরাসরি যুক্ত হবে, শুধুমাত্র এরা যুক্ত হবে, এরা কিন্তু যুক্ত হবে না, এরা যুক্ত হবে না, হবে এটা কি বেরিয়াম আর সালফেটটা যুক্ত হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি বেরিয়াম সালফেট পানিতে কি বলতো অদ্রবণীয়, পানিতে কি হচ্ছে ও অদ্রবণীয় হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলি যে 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, অ্যান্সার হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। কোন ধরনের বিক্রিয়া বলতো ভাই, অধঃক্ষেপণ বিক্রিয়া। 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। আচ্ছা, এইবার তাহলে আমরা যেটা হচ্ছে একটু দেখার চেষ্টা করি যে আমাদের এইবার যে টপিকটা আছে যে উদ্দীপকের বিক্রিয়াটি দ্বি প্রতিস্থাপন ও রেডক্স উভয় ধরনের বিক্রিয়াকে সমর্থন করে কিনা দেখো। প্রথম কথা, FeCl3 এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, ক্লোরিনের জারণ সংখ্যা -1 × 3 - 3, সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে সোডিয়ামের জারণ সংখ্যা কত +1, আর OH এর জারণ সংখ্যা কি -1, OH এর জারণ সংখ্যা কি -1। তাহলে দেখো তুমি চিন্তা করে দেখো, ওরা যখন যুক্ত হচ্ছে তখন এই সোডিয়ামটা চলে যাচ্ছে কার জায়গায়, আয়রনের জায়গায়, তৈরি করতেছে 3 সোডিয়াম ক্লোরাইড। আর আয়রনটা চলে যাচ্ছে কার জায়গায় ভাই, আয়রনটা চলে আসতেছে সোডিয়ামের জায়গায়। তাহলে কি তৈরি করতেছে FeOH3, কি তৈরি করতেছে FeOH3 তৈরি করতেছে। তাহলে তোমার কমন সেন্স কি বলে, তোমার কমন সেন্স যেটা বলে আমাদের সোডিয়ামটা ও কাকে প্রতিস্থাপন করতেছে, সোডিয়াম প্রতিস্থাপন করতেছে হচ্ছে আয়রন 3+ কে, তাই না? সোডিয়াম আয়রন 3+ কে কি করছে, প্রতিস্থাপন করছে। আবার আমরা যেটা বলতে পারি যে আরেকজন এসে তো এটাও বলতে পারে যে ভাই Fe3+ ও হচ্ছে সোডিয়াম প্লাসকে কি করছে, প্রতিস্থাপন করছে। তাহলে দুইজনকে প্রতিস্থাপন করছে। দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটার নাম হচ্ছে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া ভাই বলতো, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে দুইজনকে প্রতিস্থাপন করায় বিক্রিয়ার নাম আসতেছে কি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে কোন বিক্রিয়াকে সমর্থন করে, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াকে সমর্থন করে। ঠিক আছে, দ্বি প্রতিস্থাপন বিক্রিয়াকে সমর্থন করে, বুঝলাম। এইবার একটু আসি যে ভাই রেডক্স বিক্রিয়া হচ্ছে কিনা। আনফরচুনেটলি রেডক্স বিক্রিয়া কিন্তু না, রেডক্স বিক্রিয়া না কিন্তু। কারণটা কি একটু চিন্তা করে দেখো, এই যে FeCl3 এই জায়গায় আয়রনের জারণ সংখ্যা +3, ক্লোরিন ওর জারণ সংখ্যা কত -1 × 3 = -3, আর সোডিয়াম হাইড্রোক্সাইড ওর জারণ সংখ্যার কি অবস্থা, ও হচ্ছে সোডিয়াম +1 আর OH টা কি বলতো -1, তাই তো? বিক্রিয়া শেষেও দেখো যখন আমার সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম +1 ক্লোরিন -1, আয়রনটা কি হচ্ছে ভাই বলতো, আয়রনটা হচ্ছে এই জায়গায় আমরা বলতে পারি আয়রনটা কিন্তু 3+ আছে, আর OH টা কি আছে -3 আকারে আছে, তাই না? আয়রন 3+, OH টা কি আছে -3 আকারে আছে। দেখো কোনো কিন্তু চেঞ্জ নাই, তাই না? তাহলে আমরা বলতে পারি নো চেঞ্জ ইন, নো চেঞ্জ ইন জারণ সংখ্যা। জারণ সংখ্যার মধ্যে কোনো কি দেখতে পাচ্ছি না, চেঞ্জ দেখতে পাচ্ছি না। তাই কিন্তু এ কি না বলতো কোনো রেডক্স বিক্রিয়া না, এ কোনো ধরনের রেডক্স বিক্রিয়া না। আচ্ছা, এইবার আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে উদ্দীপকের 2 আর 3 নং সমীকরণ দুইটিতে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। দেখি তো হয়েছে কিনা। হ্যাঁ, প্রথমটাতে তো হয়েছেই। দেখো একটু আগে যেটা দেখে আসলাম যে এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, যে পানিতে কিন্তু দ্রবণীয়, বেরিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়। এখন ওর সঙ্গে যখন আমরা সোডিয়াম সালফেটকে যোগ করছি, কাকে যোগ করছি ভাই বলতো, সোডিয়াম সালফেটকে যোগ করছি, ও কি পানিতে দ্রবণীয়। কিন্তু তুমি চিন্তা করে দেখো ওদেরকে যখন আমরা মিক্স করছি তখন আমরা কি পাচ্ছি ভাই, তখন আমরা যেটা পাচ্ছি বেরিয়াম সালফেট। একটু আগেই দেখলাম বেরিয়াম সালফেট কিন্তু ভাই পানিতে কি বলতো অদ্রবণীয়, তাই না? বেরিয়াম সালফেট কিন্তু পানিতে কি অদ্রবণীয়। তাহলে একই দ্রাবকে আগে দ্রবীভূত ছিল কিন্তু এখন কিন্তু কি হচ্ছে অদ্রবণীয় হয়ে যাচ্ছে। এবং বাকি যে সোডিয়াম ক্লোরাইড ওরা কি করছে ভাই বলতো, পানিতে কিন্তু ঠিকই ঘুরে বেড়াচ্ছে দর্শক আয়ন হিসেবে, দর্শক আয়ন হিসেবে কি পানিতে কিন্তু কি হচ্ছে ঘুরে বেড়াচ্ছে।
তাহলে এই যে তুমি চিন্তা করো, 1 নাম্বারটা বা 2 নাম্বারটা এখানে যেটা দেওয়া আছে, এই 2 নাম্বারটা হচ্ছে কি ধরনের বিক্রিয়া? একটা অধঃক্ষেপণ বিক্রিয়া, তাই তো? কি বিক্রিয়া বলতো ভাই? একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। কিন্তু বড় ভাই, এই যে পরেরটা তুমি চিন্তা করে দেখো, পরেরটা সোডিয়াম ক্লোরাইড পানিতে দিলে কি হয়? Na+Cl-, ঠিক আছে? এটাকে পানিতে দিলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। পটাশিয়াম নাইট্রেট, ওকে পানিতে দিলে কি হয়? ওকে পানিতে দিলে পটাশিয়াম প্লাস আর হচ্ছে NO3-, এটা তৈরি হচ্ছে। তাহলে এখন তুমি তোমার কমন সেন্সকে 200% কাজে লাগাও ভাইয়া। এদেরকে যখন তুমি যুক্ত করবে, এদের দুইটাকে যখন তুমি যুক্ত করবে, তখন এই যে সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম নাইট্রেট, দেখো ভাইয়া, এই চারজনই পানিতে কিন্তু ভালো দ্রবণীয়। কেউ কিন্তু ভাই এই জায়গায় কারো সাথে যুক্ত হইতে চাবে না, ঠিক আছে? যদিও আমরা দেখতেছি যে এখানে কি Na আর NO3 যুক্ত হয়েছে, কিন্তু দেখো পাশে আবার কি লেখা? AQ, পানিতে দ্রবণীয়। KCl কি? AQ, কি? পানিতে দ্রবণীয়। তার মানে কোনো অদক্ষেপ তৈরি করতেছে না, কিচ্ছু হচ্ছে না। তার মানে এখানে আসলে কোনো বিক্রিয়াই হয়নি। 3 নম্বরে আসলে কোনো বিক্রিয়া হচ্ছে না। 3 নম্বরে আমরা কোন কি দেখতে পারতেছি না? বিক্রিয়া এখানে আমরা দেখতে পারতেছি না। তাই 2 নম্বরে বিক্রিয়া হয়েছে, 3 নম্বরে কোনো বিক্রিয়া কিন্তু হয়নি। 3 নম্বরে কোনো কি হয়নি? বিক্রিয়া কিন্তু আমাদের হয়নি, ঠিক আছে? ওকে, তাহলে এখন যদি আমরা যেটা দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল খাওয়ানো হয়। ভাই, আমরা যেটা জানি সেটা হচ্ছে কচু না, কচু হচ্ছে ক্ষারধর্মী। হ্যাঁ, তাহলে কচু হচ্ছে ক্ষারধর্মী, আর তেঁতুল কি বলতো ভাই? তেঁতুল হচ্ছে আমাদের অম্লধর্মী, ঠিক আছে? অম্লধর্মী। তাহলে তুমি আমাকে একটু বলো, ক্ষার আর অ্যাসিড মিলে ওরা কি তৈরি করবে? লবণ আর হচ্ছে পানি তৈরি করবে। যেমন আমি কিন্তু একদমই কচু খাইতে পারি না, গলায় ধরে। কেন? ক্ষার ধর্মিতা হওয়ার কারণে। কিন্তু তেঁতুল খাওয়ার সাথে দেখা যায় যে গলাটা চুলকানো বন্ধ করে দেয়। তার মানে এটা কি ধরনের বিক্রিয়া? একটা প্রশমন বিক্রিয়া, তাই না? এটা কি ধরনের বিক্রিয়া? একটা প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এরপরে বলতিছে মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুনের প্রলেপ দেওয়া হয়। তাহলে মৌমাছি যদি কামড়ায়, সেই অ্যাসিডটার নাম কি? ফরমিক অ্যাসিড। এই অ্যাসিডটার নাম হচ্ছে ফরমিক অ্যাসিড। এই ফরমিক অ্যাসিড যখন আমাদের চুন দেওয়া হয়, ঠিক আছে, মৌমাছির গ্রিসের নাম হচ্ছে ফরমিকা। ফরমিকা কথাটা মৌমাছির নাম। কোন দেশে বলতো? গ্রিসে। হ্যাঁ, গ্রিসে মৌমাছিকে আমরা কি বলি? আমরা হচ্ছে ফরমিকা হিসেবে বলি। ওখান থেকে আসছে, এটা হচ্ছে ফরমিক অ্যাসিড, অথবা এটা আরেকটা নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। কি অ্যাসিড বলতো ভাই? মিথানোইক অ্যাসিড। এই মিথানোইক অ্যাসিডের সঙ্গে যখন তুমি ক্যালসিয়াম অক্সাইড চুন দিচ্ছ, তখন কি হচ্ছে ভাইয়া? HC+O এর 2 আর হচ্ছে ক্যালসিয়াম, এই একটা লবণ তৈরি হচ্ছে, যে লবণটার নাম হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম ফরমেট। হ্যাঁ, ক্যালসিয়াম ফরমেট বা এরকম একটা যৌগ হচ্ছে তৈরি করছে। তাহলে এইবার হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ওর সঙ্গে পানি তৈরি হচ্ছে। এই যে ক্যালসিয়াম ফরমেট যেটা তৈরি হচ্ছে না, এটা হচ্ছে একটা লবণ। এ হচ্ছে কিভাবে বলতো? একটা লবণ। তাহলে আমরা 2 মোল ফরমিক অ্যাসিডের সাথে 1 মোল চুনের বিক্রিয়ায় 1 মোল ক্যালসিয়াম ফরমেট আর কি পাচ্ছি বলতো ভাই? পানি পাচ্ছি, তাই তো? এই জন্য হচ্ছে আমরা যেখান থেকে বলতে পারি যে এইটা হচ্ছে কি বলতো? একটা প্রশমন বিক্রিয়া। এটা হচ্ছে কি? একটা প্রশমন বিক্রিয়া। লবণ পাচ্ছি আর কি পাচ্ছি? পানি পাচ্ছি। তাহলে এটাও কি ধরনের বিক্রিয়া? একটা প্রশমন বিক্রিয়া। তাহলে 2 নম্বরও প্রশমন বিক্রিয়া, 3 নম্বরও কি? আমাদের প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এইবার তাহলে আমাদের কতগুলো স্পেশাল বিক্রিয়া আছে, সেটা হচ্ছে একটা কি? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। ভাই, নামের মধ্যে বলা আছে যে পানির সঙ্গে বিক্রিয়া, তাই তো? পানির সঙ্গে কি বলতো? বিক্রিয়া। এখন পানির সঙ্গে যখন বিক্রিয়া হবে, তখন একটু ভালো করে খেয়াল করো, আর্দ্র বিশ্লেষণ মানে পানি ভাঙবে। কি ভাঙবে? পানিটা ভাঙবে। এই যে দেখো, SiCl4, এটাকে আমরা কি লিখতে পারি জানো? Si4+, আর হচ্ছে কি লেখা যায় বলো তো ভাই? Cl-, ঠিক আছে? 4টা Cl-। এখন তুমি যদি এখানে 4টা পানি নাও, কয়টা পানি নাও বলো তো ভাই? 4টা পানি নাও। তাহলে 4টা পানির মধ্যে কি আছে ভাই? 4টা H+, 4টা OH-। ঠিক আছে? SiCl4 থেকে এইটা আসলো, আর
চারটা পানি থেকে কি আসলো, এরা চলে আসলো। তাহলে এখন তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগো, এখন তুমি তোমার কমন সেন্সকে কাজে লাগো। যখন এরা বিক্রিয়া করতেছে তখন SI4+ কিন্তু OH মাইনাসের সাথে যাচ্ছে, তৈরি করতেছে কি SiOH4, কি তৈরি করতেছে SiOH4। আর চারটা H আর চারটা Cl কি তৈরি করতেছে 4HCl তৈরি করতেছে। একইভাবে তুমি যদি এখন পরেরটা দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম 3+ আর হচ্ছে তিনটা ক্লোরিন মাইনাস, H2O। আমরা তিনটা পানিকে যদি নেই তাহলে আমরা বলতে পারি তিনটা H+ আর তিনটা OH- পানি থেকে আসবে। তাহলে কি হবে, ওই যে আগের মতো বিক্রিয়া, অ্যালুমিনিয়াম 3+টা চলে যাবে OH এর সাথে, আর HCl-টা চলে যাবে এই জায়গায়, তাহলে তৈরি করবে কি 3HCl আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আনফরচুনেটলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানিতে, ঠিক আছে, পানিতে কিন্তু ও দ্রবণীয় হচ্ছে, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা পানিতে অদ্রবণীয়। ও কি হচ্ছে ভাই বলতো, পানিতে অদ্রবণীয় হচ্ছে, ঠিক আছে। ওকে পানিতে দিলেই ও কি সুন্দর একটা জলীয় দ্রবণ তৈরি করে, কিন্তু ওকে পানিতে দিলেই কি হয়ে যাচ্ছে ভাই বলতো, অদ্রবণীয় হয়ে যাচ্ছে। এই যে পানিকে ভেঙে বিক্রিয়া বা পানির সঙ্গে যুক্ত হয়ে বিক্রিয়া, এই জন্য এটাকে আমরা বলি আর্দ্র বিশ্লেষণ। তাহলে ভাই পাশেরটা তো একটু নাম দেখতে পারতেছি যে পানি যোজন। পানি যোজন মানে কি ভাই, সিম্পল কথায় পানি যুক্ত হবে। আগের বার পানি কি ছিল, ভাঙছিল, এবার আর পানি ভাঙবে না, পানিটা কি হবে ভাই বলতো, যুক্ত হবে। এবং কি আকারে যুক্ত হবে, কেলাস পানি, ঠিক আছে ভাই। কেলাস পানি কি জিনিস, এই যে আমাদের এরা সবাই হচ্ছে ভাই আয়নিক যৌগ। এই যে এখানে যারা যারা আমরা লিখছি এই সবাই হচ্ছে কি বলতো আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগগুলো কি আকারে থাকে, কেলাস আকারে থাকতে চায়। কিন্তু কেলাস কি, কেলাস হচ্ছে অলরেডি আমরা দেখে আসছি চ্যাপ্টার 5-এ 3D গঠন। কেলাস কি জিনিস, কেলাস হচ্ছে আমাদের 3D গঠন। তাহলে 3D গঠনের কারণে আমরা যেটা বলতে পারি যে আমাদের এই যে কপার সালফেট আর 5 অণু পানি, ওরা একসাথে যুক্ত হয়ে এই রকম একটা যৌগ তৈরি করতেছে। যে দেখো ডট আকারে লিখতেছি, ডট আকারে লেখা মানে কি, এই যে যখন ত্রিমাত্রিক গঠনটা তৈরি করতেছে কপার সালফেট একা পারছে না, এই 5টা পানির সাহায্য নিয়ে ও হচ্ছে এটা তৈরি করতেছে। এই জন্য এই 5টা পানিকে আমরা বলতেছি কেলাস পানি। কি পানি বলতেছি ভাই বলতো, কেলাস পানি বলতেছি। তাহলে এই জিঙ্ক সালফেট ও একা একা কি পারছে না, কেলাস তৈরি করতে পারছে না। তাহলে 7টা পানি নিয়ে কি করবে, জাস্ট খালি পানি শোষণ করে ও হচ্ছে কি তৈরি করতেছে বলতো, আমাদের কেলাস পানি তৈরি করতেছে, তাই তো। এই 7টা পানির নাম কি, 7টা পানির নাম হচ্ছে কেলাস পানি। একই কথা ওর ক্ষেত্রে, FeSO4 ও একা একা কেলাস তৈরি করতে পারে না, 7টা পানি নিলে কি তৈরি করতেছে ভাই বলতো, কেলাস পানি তৈরি করতেছে। একইভাবে সব থেকে মজার বিক্রিয়া, কোনো বিক্রিয়াই লিখতেছি না, খালি কি করতেছে ভাই, এদেরকে যুক্ত করে দিচ্ছি, তাই না। খালি কি করতেছি, এদেরকে দেখো যুক্ত করে দিচ্ছি। কেন, এরা কেউই কেলাস তৈরি করতে পারতেছিল না, এই পানিগুলো নেওয়ার কারণে এরা কি তৈরি করতেছে ভাই বলতো, কেলাস তৈরি করতে পারতেছে। এই জন্য এই বিক্রিয়াগুলোকে আমরা বলি পানি যোজন বিক্রিয়া। কেন পানি যুক্ত হচ্ছে, কেলাস তৈরির জন্য। এক কথায় শেষ, কেলাস কি জিনিস, 3D গঠন, একটা সুন্দর স্ট্রাকচার। 3D গঠন বা সুন্দর স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে কেলাস, যেটা কে করতে চায়, ম্যাক্সিমাম আয়নিক যৌগ। ম্যাক্সিমাম আয়নিক যৌগ এই কাজটা করতে চায়। তাহলে ভাই এখানে আমাদের একটা সংজ্ঞা দেওয়া আছে যে ভাই কেলাস পানি কাকে বলে। তাহলে কেলাস পানির সংজ্ঞাটা হচ্ছে, এই যে আয়নিক যৌগের কেলাস তৈরির সময় এক বা একাধিক পানির অণু কেলাসের ফাঁকা স্থানে আবদ্ধ হয়, ওই পানিটাকে আমরা বলতেছি কেলাস পানি। কি হচ্ছে ভাই একটু বলি, বুঝাই দিই। সাপোজ এই যে ম্যাগনেসিয়াম 2+, হ্যাঁ, ধরো এখানে হচ্ছে একটা ক্লোরিন মাইনাস আকর্ষণ করতেছে, এখানে একটা ক্লোরিন মাইনাস আকর্ষণ করতেছে। একটা পানির অণু কি করলো, পানির অণুতে কি থাকে, হাইড্রোজেন ডেল্টা প্লাস আর হচ্ছে কি বলতো, অক্সিজেনটা হচ্ছে 2 ডেল্টা মাইনাস। বাতাসের যে পানিগুলো আছে, ঠিক আছে ভাই, বাতাসের যে পানি আছে সেই পানির কথা আমরা চিন্তা করতেছি। এই পানিটা কি করবে জানো, এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সঙ্গে একটা বন্ধন তৈরি করে ফেলতেছে, ঠিক আছে। একটা কি তৈরি করে ফেলতেছে ভাই বলতো, একটা বন্ধন তৈরি করে ফেলতেছে। তাহলে এই যে
এই পানিটা হঠাৎ করে কি করবে জানো, এই ম্যাগনেসিয়াম আর ক্লোরিন, এই যে আমাদের আরো যে ম্যাগনেসিয়াম ক্লোরিন ছিল, ঠিক আছে, আরো যে ধরো যে সাপোজ আরো যে আমাদের ম্যাগনেসিয়াম আর ক্লোরিন ছিল, এদের মাঝখানে হঠাৎ করে না ঢুকে যাবে কোনো একটা ফাঁকা জায়গার মধ্যে, এই পানিটা কি হবে ভাই বলতো, ঢুকে যাবে। তাহলে এই যে দেখো আমার এক বা একাধিক পানির অণু, একটা কেলাস, একটা 3D স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ভিতরে কি হচ্ছে ভাই, ঢুকে গেছে। কেন, পানির মধ্যেও দেখো মাইনাস প্লাস কিছুটা হইলেও কিন্তু পানির মধ্যে আছে, এই কারণে কি হবে, ওদের ইন্টারঅ্যাকশনটা বা একজনের ভিতরে আরেকজনটা যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা অনেকটা বেশি দেখা যাবে। এবং এইভাবে যখন একজন আরেকজনের ভিতরে ঢুকে যাচ্ছে, ওরা কি করতেছে ভাই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড 7 অণু পানির একটা বড় কেলাস, সুন্দর কেলাস তৈরি করতে পারতেছে। আগের কেলাসটা ছিল দেখো ভাই, ফাঁকা জায়গা কখন থাকে একটু বলতো, ক্লাসে ফাঁকা জায়গা কখন থাকে, একটা বিল্ডিং এ ফাঁকা জায়গা কখন থাকে, যখন অপরিকল্পিত ভাঙাচোরা বিল্ডিং বানানো হয়, তাই না? কিন্তু যখন পানিগুলো আসতেছে, এগুলো হচ্ছে কি রড সিমেন্টের মতো কাজ করতেছে, জিনিসটাকে একটা সুন্দর কাঠামো প্রদান করছে। এই যে পরের প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, পানি বিশ্লেষণ আর পানি যোজন বিক্রিয়া এক নয়। পানি বিশ্লেষণ মানে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, তাই না? একটু আগেই দেখে আসলাম পানি বিশ্লেষণ মানে কি, আর্দ্র বিশ্লেষণ। তাহলে আমরা আর্দ্র বিশ্লেষণে কি পেয়েছি ভাইয়া, তুমি নিজেই আমাকে বলো। আর্দ্র বিশ্লেষণ আমরা পাইছিলাম হচ্ছে এই যে SiCl4, ওর সঙ্গে যখন আমরা পানি দিচ্ছিলাম, 4টা পানি, পানিকেই কি করছে ভাই বলতো, পানিকেই হচ্ছে আমাদের ভাঙে ফেলছিল, তাই না? পানিকেই হচ্ছে কি করছিল, আমাদের ভাঙে ফেলছিল আর কি। তারপরে এই Siটা চলে গেছিল কার সাথে, OH এর সঙ্গে, আর Clটা চলে গেছিল কার সঙ্গে, H এর সঙ্গে। কি তৈরি করছে, SiOH4 আর হচ্ছে 4HCl, তাই না? এইরকম তৈরি করছে। এটা হচ্ছে কি বিক্রিয়া ছিল, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। কিন্তু পানি যোজনে কি হয়েছে, পানি যোজনে যেটা হয়েছে ভাই, সেটা হচ্ছে আমাদের এই যে দেখো, আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড যেটা ছিল, ও কিন্তু ভাই পানিকে ভাঙে টাঙে কিচ্ছু করেনি। জাস্ট কি করছে, ওর কেলাসের যে ফাঁকা জায়গাটা ছিল, সেই কেলাসের ফাঁকা জায়গায় এই পানিটাকে টেনে আনছে। এই পানিটাকে কি করছে বলতো ভাই, টেনে আনছে, তাই তো? এই জন্য এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি ধরনের বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া। কি ধরনের বিক্রিয়া বলতো ভাই, পানি যোজন বিক্রিয়া। তাহলে সুন্দর একটা প্রশ্ন এবং খুব রিসেন্ট টাইমে আসছে, বর্ষাকালে খাবার লবণ কেন পড়ে যায়? আমরা জানি খাবার লবণ মূলত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তাই তো? কিন্তু ভাই তুমি চিন্তা করো, এই যে সোডিয়াম ক্লোরাইড, এর সাথে কিন্তু ভেজাল থাকে। ভেজাল কে থাকে, এর সাথে ভেজাল হিসেবে এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে অথবা ক্যালসিয়াম ক্লোরাইড থাকে, এরা থাকে। এখন বর্ষাকালে বাতাসে পানি বেড়ে যায়, বাতাসে কি বেড়ে যায় ভাই, পানিটা হচ্ছে বেড়ে যায়। তাহলে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও কি করে জানো, এই যে বাতাসের যে পানিটা আছে না, বাতাসের যে পানি, এই পানিটাকে তখন ও কি করতে থাকে, নিজের কেলাসের ভিতরে নিতে থাকে। নিজের কেলাসের ভিতরে কি করতে থাকে, পানিটাকে টেনে নেওয়া শুরু করে। বা হচ্ছে এই যে একটু আগেই দেখছিলা ক্যালসিয়াম ক্লোরাইড, ও কি করে, ও হচ্ছে পানিগুলোকে কি করতেছে, টেনে নেওয়ার চেষ্টা করতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ওরা আসলে কি করতেছে, বাতাসের যে পানিগুলো ছিল, এই পানিগুলোকে টেনে নিয়ে কেলাসের ভিতরে ঢুকায় ফেলছে। এখন পানি যখন আসে তখন সমস্যাটা কি ভাই, সমস্যাটা হচ্ছে খাবার লবণে কে ছিল, NaCl, তাই তো? তাহলে NaCl এ আমরা জানি যে Na কি হয়েছে, এইভাবে ক্লোরিনের সাথে কি ছিল, আবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু হঠাৎ করে যখন পানি চলে আসতেছে, তখন ডেল্টা প্লাস ডেল্টা মাইনাসের কাজ শুরু হয়ে গেছে, তাই না? এবং যেটা দেখা যায়, এই যে অক্সিজেন আর হাইড্রোজেনটা যারা আছে না, ওরা কি করে, এই পানিগুলোর ক্লোরিনকে আকর্ষণ করে, সোডিয়ামকে আকর্ষণ করে। এবং এইভাবেই কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে সোডিয়াম ক্লোরাইডটা এই যে পানিগুলো আছে না, এই পানিগুলোর সাথে দেখা যায় বিক্রিয়া করা শুরু করে। এই পানিগুলোর সাথে কি করে, এই পানিগুলোর সাথে বিক্রিয়া করা শুরু করে।
করে যেটা করে সেটা হচ্ছে Na প্লাস আর Cl মাইনাস তৈরি করে। সোডিয়াম ক্লোরাইড কঠিন ছিল, কিন্তু এই পানিগুলোর সাথে যুক্ত হয়ে কি করতেছে, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস যুক্ত হচ্ছে, তাই তো। এবং এইভাবেই দেখা যায় সোডিয়াম ক্লোরিন বন্ধনটা ভেঙে যাচ্ছে, খাবার লবণটা কি হচ্ছে ভাই, গলে যাচ্ছে। সিম্পল কথায় পানিটা আনছে কে, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, সেখান থেকে পানিটা ঝামেলা করতেছে কার সঙ্গে, সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে। ওদের বন্ধন ভাঙে, ওদেরকে বলতেছে আচ্ছা এক কাজ করে তোরা কি হয়ে যায়, গলে যা। কেন, পানির সাথে বিক্রিয়া করে তোরা গলে যা। আচ্ছা, তাহলে এইবার হচ্ছে আমরা যেটা দেখি 2 নং বিক্রিয়ায় একই সাথে অধঃক্ষেপণ আর্দ্র বিশ্লেষণ ঘটে কিনা ব্যাখ্যা করো। তাহলে 2 নং বিক্রিয়াটাকে প্রথমে FeCl2 প্লাস Cl2 তৈরি করলো কি, FeCl3। এখন FeCl3 ও যখন পানির সাথে বিক্রিয়া করছে তখনও তৈরি করতেছে FeOH3 প্লাস হচ্ছে HCl, FeOH3 আর হচ্ছে HCl। তাহলে ভাই 2 নং বিক্রিয়াটা ভালো করে খেয়াল করে দেখো, 2 নং বিক্রিয়াটায় আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে একই সাথে অধঃক্ষেপক আর্দ্র বিশ্লেষণ ঘটায় কিনা যুক্তি দেখা। তাহলে এই যে FeCl3 ও ভেঙে Fe3 প্লাস আর 3Cl মাইনাস তৈরি করে, ঠিক আছে। আর পানি ভেঙে কি তৈরি করে, H প্লাস আর OH মাইনাস তৈরি করে। তিনটা পানি ভেঙে তিনটা H প্লাস তিনটা OH মাইনাস তৈরি করে। তাহলে আমার কমন সেন্স কি বলে, Fe3 প্লাস কার সাথে যাবে, তিনটা OH এর সাথে যাবে, তাই তো। এবং কি তৈরি করবে, FeOH3 তৈরি করবে। এবং আমার কমন সেন্স আর যেটা বলে HCl কার সাথে চলে যাবে, HCl এই পাশে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে ভাই, বইয়ের মধ্যে স্পষ্ট বলা আছে FeOH3 ও কিন্তু পানিতে দ্রবণীয় হয় না। ও পানিতে কি তৈরি করে, ও পানিতে হচ্ছে হালকা বাদামি অধঃক্ষেপ তৈরি করে, তাই তো। হালকা বাদামি অধঃক্ষেপ হচ্ছে কি তৈরি করে। তাহলে পানিতে দ্রবণীয় হচ্ছে না, অধঃক্ষেপ পড়ে যাচ্ছে। তার মানে আমরা শিওরলি বলতে পারি ও হচ্ছে কি ধরনের বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, তাই না। আমরা শিওরলি কি বলতে পারি, ও কি ধরনের বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া। আবার আমরা শিওরলি যেটা বলতে পারি যে পানিকে যেহেতু ভাঙছে, সো অবভিয়াসলি এটা হচ্ছে কি একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, তাই না। আমরা বলতে পারি ও হচ্ছে কি একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, তাই তো। ও কি ধরনের বিক্রিয়া ভাই, একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে সিম্পল অ্যান্সার হচ্ছে FeCl3 যখন পানিকে ভাঙছে তিনটা OH এর সাথে যুক্ত হচ্ছে, আর তিনটা Cl তিনটে H এর সঙ্গে যুক্ত হচ্ছে। এখান থেকে আমরা কি বলতে পারি, যে আমাদের একটা অধঃক্ষেপণ বিক্রিয়া আর একটা হচ্ছে কি একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। তাহলে 2 নং বিক্রিয়ায় একই সাথে অধঃক্ষেপণ এবং আর্দ্র বিশ্লেষণটা ঘটে, তাই না। একই সাথে কি অধঃক্ষেপণ এবং আর্দ্র বিশ্লেষণ ঘটে, আমরা যুক্তি সহ বিশ্লেষণ করলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। তাহলে আশা করা যায় তোমরা এই যে বিক্রিয়াগুলো এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আশা করি বাসায় প্র্যাকটিস করলে এসএসসির জন্য একটা পারফেক্ট প্রতিযোগিতা তোমরা তৈরি করতে পারবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।